তুমি যে গেঞ্জিটা পরে আছো আমি ভাবছিলাম আমি এই গেঞ্জিটা পরবো, ভাগ্যিস পরি থ্যাংক নাই। গড। আমি মেন্টালি চিন্তা করছিলাম বিকজ টেকনিক্যালি আমাদের ক্লজেট অনেকটা সেম। সেম। যদি তোমাকে এইরকম একটা অপরচুনিটি দেয়া হইতো টু হোস্ট ইউর ওন ট্রাভেল এক্সপেরিয়েন্স অন্য মানুষদের জন্য, সো এটা ডিজাইন ফর ইনফ্লুয়েন্সার। সো মনে করো এরকম একটা কোম্পানি, যেই কোম্পানিটায় তুমি, ইটস আ মার্কেট প্লেস যেখানে ইনফ্লুয়েন্সাররা যায়, হোস্ট করতে পারে ট্রাভেল প্রোগ্রাম এবং তারপরে বেচতে পারে। সো মনে করো তুমি বললা যে আমি আগামী মাসে ব্যাংকক যাচ্ছি, আমি চাই আপনারা আমার সাথে চলেন, আপনাদেরকে আমি ঘুরাবো, এই হইলো প্যাকেজ, এখানে আপনারা কিনতে পারবেন। অ্যান্ড দেন 10 জন 15 জন কিনলো, তাদেরকে তুমি নিয়ে গেলো, তাদের জন্য সুন্দর একটা এক্সপিরিয়েন্স হলো, কারণ তারা আমিন হান্নানের সাথে ট্রাভেল করার সুযোগ পাইলো। তোমারও ওকে। একটা ভালো এক্সপিরিয়েন্স হইলো, তোমার ওখান থেকে কিছু এক্সট্রা ইনকাম হইলো, কারণ ওরা যে টাকাটা দিচ্ছে তার একটা পার্সেন্ট তোমার কাছে আসে। আমারটা ফ্রি তোমার কি, বেসিক্যালি। হুম। তোমারটা বলতে পারো হ্যাঁ, প্লাস হয়তো হুম। এডিশনাল ইনকামও হবে তোমার। হুম। তোমার কি মনে হয় এই বিজনেস আইডিয়াটা কেমন? সাউন্ডস লাইক এ গুড প্ল্যান। আমি ডিপেন্ড করে আমি কোন লেভেলের ইনফ্লুয়েন্সার। সো লেটস হুম, সে আমি যদি ডুয়েইন দ্য রক হইতাম, আই হুম, উডেন্ট ওয়ান্ট 20 আদার পিপল উইথ মি। ওয়ারাজ ওকে। আমি এখন যে লেভেল অফ ইনফ্লুয়েন্সে আছি, ওয়ার আমি বড় লোক না, দেন I wouldn't mind it. But I would definitely figure out a way to filter those 20 people. And ওকে। then do it, because what if there's someone who doesn't like to go out at night, and then there is হুম, someone যে অ্যাকচুয়ালি পুরো দিন ঘুমায়। যেরকম আমাদের গ্রুপে হয়েছিল, আমরা 4-5 জন ফ্রেন্ডরা 10 জনের মতো ট্রাভেল করছি। there were some people যারা মাউন্টেন্স আর ওইসব হাইকিং টাইকিং ওগুলো হুম। পছন্দ করে, there some people যারা 7-11-এ খাইতে পছন্দ করে। সো এরকম রাইট, সো ওরকম কম্বিনেশনটা খুবই ইম্পর্টেন্ট। বাট দিস ইজ অ্যান ইন্টারেস্টিং বিজনেস। ইনফ্যাক্ট এরকম একটা বিজনেস আছে বাংলাদেশে। হ্যাঁ, বলেন বলেন। বাংলাদেশে এরকম একটা বিজনেস আছে। ওকে, হ্যাঁ, বাংলাদেশের বিজনেসের কথা আমি বলছি। একটু পরে শুনতেছি। আমি তোমাকে একটা হুম। ওয়েবসাইট দেখাই। সো এই ওয়েবসাইটের নাম হলো trovatrip.com। সো আমাদের একটা ওকে। পোটেনশিয়াল ক্লায়েন্ট, পোটেনশিয়াল হুম। ক্লায়েন্ট যেহেতু এই কারণে নাম বলতেছি না, ক্লায়েন্ট হয়ে গেলে পরের এপিসোডে বলবো। হ্যাঁ। উনারা, উনাদের এরকম সিমিলার একটা বিজনেস আছে। সো উনি এক্সাম্পল হিসেবে আমাকে 7-8টা বিজনেস পাঠাইছে যে হুম। এরকম আর কি উনারা হইতে চায়। এবং হুম। ট্রোভা ট্রিপের বৈশিষ্ট্য হইল, তুমি যদি trovatrip.com-এ যাও, দেখবা যে অপশন এক্সপ্লোর দ্য ওয়ার্ল্ড উইথ ইউর কমিউনিটি। তুমি যদি একজন হুম। ইনফ্লুয়েন্সার হও তাহলে ইউ ক্যান হোস্ট আ ট্রিপ। আর যদি তুমি হুম। একজন নোবডি হও, নর্মাল মানুষ, হুম। নন ইনফ্লুয়েন্সার, তাহলে তুমি হুম। ফাইন্ড আ ট্রিপে চাপ দিতে পারো। So, আমি যদি ফাইন্ড আ ট্রিপে চাপ দিই, আমি এখানে দেখতে পারবো ইনফ্লুয়েন্সারদের আপকামিং ট্রিপ। সো ফর এক্সাম্পল তুমি এই ও। যে ওয়ার্ক অন মানডে ট্রাভেলস, এই মহিলার সাথে বা লোকের সাথে যে এই ওয়ার্ক অন মানডে ট্রাভেলস, এটা একটা ইনফ্লুয়েন্সার, এর সাথে তুমি বালিতে ঘুরতে যেতে পারো। যদি বালিতে ঘুরতে যাইতে চাও, এপ্রিল 18 থেকে এপ্রিল 26 তোমার দিতে হবে $1750। ঠিক আছে? সো এরকম আচ্ছা। ভাবে এইটা হলো একটা মার্কেট প্লেস যেখানে যে কোনো ইনফ্লুয়েন্সার যায় নিজের একটা আইটিনারারি সাজাইতে পারে এবং হুম। সেই আইটিনারারি অনুযায়ী তার ফ্যানরা যায় জয়েন করতে পারে। এরপর তার ব্যাক এন্ডে অ্যাক্সেস থাকে দেখার জন্য যে একে অ্যাপ্রুভ করবো, একে অ্যাপ্রুভ করবো। 20 থেকে 30% ট্রোভা ট্রিপ রাখে এবং বাকিটুকু ইনফ্লুয়েন্সার পায়। ইন্টারেস্টিং বিজনেস ও। মডেল। হ্যাঁ। এবং নো বেশ মার্কেটিং কস্ট, বিকজ কারণ তুমি, ইনফ্লুয়েন্সার আর প্রমোটিং। এক্স্যাক্টলি, হ্যাঁ। এক্স্যাক্টলি, সো ইনফ্লুয়েন্সাররা নিজেদের ইয়ের ভিতরে প্রমোট করতেছে, নিজেদের অডিয়েন্সের ভিতরে প্রমোট করতেছে। তোমার আলাদা করে কিছু করা লাগতেছে না, তুমি জাস্ট মাঝখান থেকে মার্কেট প্লেস ফি হিসেবে 20% 25% করে নিচ্ছ। ট্রোভা ট্রিপ 2টা ফান্ড রেইজ করছে এখন পর্যন্ত। টোটাল $20 মিলিয়ন ফান্ড রেইজ হয়েছে ওদের, বেশ মানে 17-18 থেকে চলতেছে ওদের। এবং এই 20 মিলিয়ন ফান্ড রেইজে ওরা এখন প্রত্যেক বছর অন অ্যাভারেজ, নট লাইক 100% রিলায়েবল ডেটা, থার্ড পার্টি ইনফরমেশন, বাট অ্যারাউন্ড 47-48 মিলিয়ন রেভিনিউ করে, টোটাল রেভিনিউ। এর ধরো 20% বা 25% হয়তো ওদের কাছে থাকে, বাকিটুকুরা হুম। ইনফ্লুয়েন্সারদের ভিতরে ডিস্ট্রিবিউট করে দেয়। তো খুবই কুল বিজনেস। এরকম বিজনেস কি আছে বাংলাদেশে? সো একটা, বলা যায়। there is this, মানে এটা একটু বেশি অ্যাডভান্স ইনফ্লুয়েন্সার সেন্ট্রিক, আর একটু নিচ ডাউন। একটা আছে দ্যাট ইজ, ইটস কল ওয়ান্ডার ওম্যান। সো ওয়ান্ডার ওম্যান ইজ বেসিকলি, হ্যাঁ, সো ওরা বেসিকলি ফিমেল ট্রাভেল গ্রুপ। দে হ্যাভ লাইক লেটস সে 10টা গ্রুপ, 10টা ইন্ডিভিজুয়াল নিবে, একটা গ্রুপ হবে, অ্যান্ড দেন দে গো টু সার্টেন প্লেসেস, মোস্টলি লোকালস বাট ইন্টারন্যাশনাল ওরা করছে। সো ওটা ওরা যেটা করে, সিন্স ইটস নট, মানে বাংলাদেশে তো উইমেন ক্যান ট্রাভেল অ্যালোন, ইটস ফাইন হার্ড টু ফাইন্ড গ্রুপস। সো ওরা জিনিসটা খুবই সুন্দর করে নিচ ডাউন করে ওরা একটা কমিউনিটি বানাইছে, অ্যান্ড ইটস অনলি উইমেন। So you don't, if you're a women in Bangladesh, you definitely don't want to hang out with other guys traveling a show, right? People who you don't know, it's hard to trust. So ওই কমিউনিটি, অ্যান্ড দে আর অ্যাকচুয়ালি প্রিটি গুড। আমার অনেকগুলো ফ্রেন্ড এই সার্ভিসটা ইউজ করছে, অ্যান্ড সবাই পজিটিভ রিভিউ দিছে।
আর ওরা I think they take a cut. It's the same model as travel agency, but it's niche down and আরেকটু cool hip আর কি. So আমার মনে yeah. আছে আমি বিডি অ্যাঞ্জেলসে বাংলাদেশ অ্যাঞ্জেলস নেটওয়ার্কে ওয়ান্ডার ওম্যান গত বছর ফান্ড রেইজ করতেছিল গত বছর এবং বাংলাদেশ অ্যাঞ্জেলসে আমি এবার রিনিউ করবো না, বাট আমার এখন পর্যন্ত মেম্বারশিপ আছে। বেশ এক্সপেন্সিভ, প্রত্যেক বছর 50,000 টাকা দিতে হয় জাস্ট For টু what? অ্যাক্সেস দেয়ার ডেটাবেস অফ কে কখন ফান্ড রেইজ করতেছে এটা। Okay. So, And এটা is যে it জানেন, good? ইটস অলরাইট। বাংলাদেশে যত বড় বড় কোম্পানির ফান্ড রেইজ হয়, যেমন ধরো এই যে হয়তো তুমি মনে করো যারা আমাদের এই ভিডিও দেখতেছে তারা জানে না যে 10 মিনিট স্কুল লাস্ট কবে রেইজ করছে। আমি জানি যে 2 মাস আগে রেইজ হচ্ছিল, কারণ আমার ওই বাট আমার মতো বা তোমার মতো যারা অ্যাক্টিভলি অত ইনভেস্ট করে না, জাস্ট গিকিং এর জন্য মেবি একটু বেশি এক্সপেন্সিভ প্রত্যেক বছর না, বাট আপনি ফ্রন্ট পেজ বা ওই বাইট সাইজ নিউজ গুলাতেই তো আসছে। সো বাইক পেজে আসে তোমার উঠায় ফেলার পরে। আমি দেখি হলো যখন করতেছে, এবং শুধু তাই না, ধরো আমি ওদের পিচ টেক দেখতে পারি, আমি ওদের প্রেজেন্টেশন দেখতে পারি। সো ওয়ান্ডার উম্যানের ফাউন্ডারের কথা আমার স্পেসিফিক্যালি মনে আছে। আমি ওনাদের যত প্রেজেন্টেশন হয় সব ওরা রেকর্ড করে রাখে বাংলাদেশ অ্যাঞ্জেলস নেটওয়ার্ক, এবং ওটা অ্যাক্সেস করা যায়, যারা মেম্বার তারা করতে পারে। সো আমি মাঝে মধ্যে ঢুকে অবসর সময়ে বিভিন্ন মানুষের প্রেজেন্টেশন দেখতাম, যে ধরো 10 মিনিট স্কুল রেইজ করার জন্য কি করতেছে, ওয়ান্ডার উম্যান কি করতেছে। ওয়ান্ডার উম্যানটা আমি দেখছিলাম, আমার মনে আছে কুল বিজনেস। পরে শেষ পর্যন্ত ওরা রেইজ করছে আমি জানি না, বাট ওই সময় আমি দেখছিলাম বেশ ইন্টারেস্ট ছিল মানুষের মধ্যে। হ্যাঁ, I think সাবরিনা নাকি নামটা, I forgot her name, but she's pretty good. মানে আমার কাছে খুব জমছে ব্যাপারটা, বিকজ এনিথিং যেটা একটু স্লাইটলি নিশ। আর ওই যে ইভেন ইলিয়াস ভাইও সেদিন একটা ভিডিও দিছিল, আর আমার মনে হয় হাউ আমরা সবাই বলে না জায়গাতে ইনভেস্ট করতে, বাট দেন সবার কাছে আছে হচ্ছে 5-10 লাখ টাকার মতো। সো ইউ ক্যান রিয়েলি বাই প্রপার্টি, বাট একটা প্রপার্টি যদি ভাগ ভাগ করে 10-15 জন কিনতে পারতো, there has to be a business where, so any business where borrow amount chunke you have a service যেটাতে ছোট ছোট করে you can give the service. So একটা land 10 জন মিলে কিনতেছে, you can buy like a certain portion. তাইলে I think it's a great business model. Similarly, even a traveling গ্রুপেও you're actually let's say এটা কাদের জন্য ইউজ হবে, হোটেলস, রাইট? হোটেলস গুলোর সাথে পার্টনারশিপ করে you can track a good deal. All the bus flights you can crack it. I think Gozan share trip ওরা already Wonder Woman সাথে কাজ করে, right? So you have a lot of partnership opportunities when you do businesses like this, and I think it is solid. But এই ইনফ্লুয়েন্সার সেন্ট্রিকে আমাদের দেশে কি ওয়ার্ক করবে, আপনার কি মনে হয়? করতে পারে। আমার মনে হয় আমি না, ধরো যে ট্রাভেল করতে চায়, ধরো কথার কথা নাদির, বাংলাদেশে খুব বেশি অনেক ট্রাভেল ইনফ্লুয়েন্সার আছে বলে আমার মনে হয় না, বাট ধরো নাদির ফর এক্সাম্পল, নাদির যদি বলে যে আমি থাইল্যান্ডে যাব আগামী মাসে, আপনারা যারা যাইতে চান এই হইলো পেজ, আপনারা আপনাদের ফি দেন এখান থেকে, এবং যদি কাস্টমারের এন্ড থেকে টাকা না নিয়ে আমি অন্য এন্ড থেকে নিতে পারি, ধরো ফ্লাইটে ডিসকাউন্ট বা ওখান থেকে কমিশন নিলাম, হোটেলের ওখান থেকে কমিশন নিলাম, ওই 3 জায়গা থেকে নিয়ে যদি একটা মডেল সাজানো না করার কোনো কারণ নেই। আমি শিওর অনেক মানুষ যাইতে যাবে, নট জাস্ট শুধু নাদিরের সাথে ঘোরার জন্য, বাট একজন এক্সপিরিয়েন্স মানুষ থাকলে। অনেক সময় আমি ট্রোভা ট্রিপে যেটা হইতে দেখছি সেটা হলো অনেকে আছে যারা ওই এলাকার লোকাল। সো ফর এক্সাম্পল মনে করো আমি আইরিশ, আমি বাংলাদেশে ঘুরতে যেতে চাই, আমি ট্রোভা ট্রিপে যাই বাংলাদেশি একটা ইনফ্লুয়েন্সার খুঁজে বের করতে পারি যে বাংলাদেশের ভিতরেই ঘোরায়। তো অনেকটা ট্যুর গাইড যে বাংলাদেশেই থাকে, সে যে ট্রোভা ট্রিপ ইউজ করতেছে বাইরের মানুষকে তার কাছে আনার জন্য। সো সে নিজে আসলে ট্রাভেল করতেছে না। হ্যাঁ, মানে ইনফ্লুয়েন্সার ফ্যান হইতে হবে না, হি ক্যান বি অলসো আ ট্যুর গাইড। হ্যাঁ, যদি ইনফ্লুয়েন্সারের ট্যুর গাইড হিসেবে যদি ইনফ্লুয়েন্সার ভালো হয়, তাহলে ওটাও একটা অ্যাঙ্গেল হইতে পারে। উইমেন সেন্ট্রিক ট্রাভেল গ্রুপ অনেকগুলো আছে এখন বাংলাদেশে। ওয়ান্ডার উম্যান মেবি প্রমিনেন্ট, সবচেয়ে লাইক ব্র্যান্ডেড, ওদের একটা ব্র্যান্ড আছে। বাট ফেসবুক গ্রুপে এরকম মেয়েরা ঘুরতেছে, এরকম অনেকগুলো ফেসবুক গ্রুপ আছে আমি দেখছি। হ্যাঁ, আরেকটা আছে সিমিলার, যেটার ব্যাপারে আমি জানি, আই থিঙ্ক ফাউন্ডারটাকে আমি চিনি, ইটস কল ফোরিং এর দল। হ্যাঁ, সো আমি আপনাকে লিঙ্কটা দিয়ে দিছি। দে হ্যাভ অ্যারাউন্ড 40K মেম্বার্স। সো ওরা নাকি they also have I think a few hotels. I don't know if that information is public, but ওদের বিজনেসটা হচ্ছে they travel, they have a community, they do these trips, and then ওদের hotels they have personal hotels, অনেকগুলো হোটেলের সাথে পার্টনারশিপ আছে, and same business model, but এটা is open for all, gender neutral আর কি ব্যাপারটা। So it's like 33,000 ফেসবুক মেম্বার্স। and they're pretty এই ট্রাভেল গ্রুপস গুলোর একটা কি এলিমেন্ট হচ্ছে you sort of have that relief যে ওরাই আপনাকে ডিরেকশনস গুলো দিবে, ওরাই জানবে, they know what the best food is, local কি। আমি থাইল্যান্ডে যখন গেছি, আমরা হচ্ছে ইয়াতে গেছি, ওই ফিফি আইল্যান্ডে গেছি, রাইট? সো ওখান থেকে আমাদেরকে অনেক জায়গায় নিয়ে গেছে,
and so we took this package, I think per person 1500 বাত ছিল, হ্যাঁ 1500 বাতে আপনাকে শিপে করে কয়েকটা জায়গায় নিয়ে যাবে, কয়েকটা আইল্যান্ড ঘোরাবে, স্নর্কলিং করাবে, বেস্ট এক্সপিরিয়েন্স। সো একই একই সার্ভিস কিন্তু সবাই, হ্যাঁ 5টা কোম্পানি একই সার্ভিস, অনলি ডিফারেন্সেস যে আপনাকে যে ট্যুর গাইডটা ওর এনার্জিতে। সো একদিকে আমি দেখছি আমার ট্যুর গাইড খুবই চিল্ড, মানে হাসাহাসি করছে, জোক মারতেছে, অ্যাপারেন্টলি হি ওয়ান্টেড টু বি লাইক আ ফানি গাই, কমেডিয়ান টাইপ। আরেকজন হচ্ছে খুবই ক্র্যাঙ্কি, হি হেটস হিজ জব। সেম অ্যামাউন্ট, সবকিছু সেম, একই জিনিস, বাদর দেখাচ্ছে, স্নর্কলিং করছে, সবাই সেম জিনিস করছে, বাট সার্ভিসটা ডিফারেন্ট। সো ওখানে ওই সার্ভিসটা কিন্তু এই বাঙালিরাই নিছে, ইন্ডিয়ানরাই নিছে, শ্রীলঙ্কান বিদেশিও ছিল, বাট ওখানে কেন নিছি আমরা, কারণ আই হ্যাভ দিস ফিলিং যে এটা যদি, এই এক্সপিরিয়েন্সটা যদি না করি, হ্যাঁ এই কারোর উপর যদি রিলাই না করি, রাদার দেন রিলাইং অন মাই ফ্রেন্ডস, তাহলে তো আমি অ্যাকচুয়াল থাইল্যান্ডের এক্সপিরিয়েন্স, আইল্যান্ড এক্সপিরিয়েন্স গুলো পাবো না। সো আই থিঙ্ক এই এই ট্যুর গাইডের অ্যাঙ্গেলটা ইজ অনলি, it usually works because for people who are very paranoid about মানে ট্রাভেলিং, বিকজ অনেক আবার ট্রাভেল, আপনি কি লাইক এরকম গ্রুপসে ট্রাভেল করেন, বা ডু ইউ ওয়ান্ট টু জাস্ট গো সোলো? আমি গ্রুপে খুব একটা ট্রাভেল করি না, বাট আমি ট্যুর গাইড নিছি কয়েক জায়গায়। মেইনলি যেসব জায়গায় ট্যুর গাইড নিছি সেই সব জায়গায় সেই মার্কেটগুলো এটা আনঅর্গানাইজড। তো ধরো কথার কথা ইজিপ্টে যদি তুমি ট্যুর গাইড না নাও, তাহলে কোন জিনিসের দাম যে আসলে 1 টাকা ভার্সেস কোন জিনিসের দাম 500 টাকা বোঝা। Scam. ট্যুর গাইডও স্ক্যাম করতেছে, বাট একটু কম লাইক ট্যুর গাইড করে নিচ্ছে। এক্স্যাক্টলি ওই একটু কম স্ক্যামড হচ্ছে আমি যদি ট্যুর গাইডের সাথে যাই ভার্সেস আমি যদি রেগুলার যাওয়ার চেষ্টা করি। মরক্কো সেম, সামনে মাসে মরক্কো যাবো, এই সিমিলার কাহিনী হবে আমি জানি। বাট ধরো এখন তুমি সুইজারল্যান্ডে যাচ্ছ, সুইজারল্যান্ডে তুমি চাইলেও ট্যুর গাইড খুঁজে পাবা না, কেউ ওখানে ট্যুর গাইডের চাকরি করার জন্য কেউ ওখানে বসা নাই, তুমি চাইলেও সম্ভব না এখানে ট্যুর গাইড পাওয়া। বাংলাদেশ আই থিঙ্ক ওইরকম আনঅর্গানাইজ মার্কেট, ট্যুর গাইডদের জন্য হয়তো অপরচুনিটি একটু বেশি। যদি বাংলাদেশের মানুষ ঘুরতে আসতে চায়, হয়তো বাংলাদেশের ইন্টারন্যাশনাল ট্যুরিজম মার্কেট অত বড় না। বাট লাস্ট 4 বছরে তুমি দেখছো, আমি শিওর যে আমাদের মানুষজন পাগলের মতো ঘুরতেছে। বাংলাদেশের মানুষজন ইনিশিয়ালি ছিল যে যখনই 3 দিনের বন্ধ, তখন কক্সবাজারে রুম পাওয়া যায় না, সেন্ট মার্টিনে রুম পাওয়া যায় না, সাজেকে রুম পাওয়া যায় না, এরকম। এখন দেখা গেছে যে ওই যে বাংলাদেশিরা তোমার মতো ব্যাংকক যে ভিড় করতেছে, বাংলাদেশিরা ইন্দোনেশিয়া যায় কেন? It's sort of similar prices, বুঝছেন, if you compare the experience. So আপনি মানে let's do the math, হ্যাঁ আপনি কক্সেস যাবেন, ঢাকা থেকে কক্সেস ফ্লাইট আই থিঙ্ক 6000 টাকা হবে, 6000 টাকা, 6000 12,000, আমি একটু চেক করে নিই, নাহলে আবার পরে ইনফরমেশন হবে, বাট লেটস এজিউম 6000 টাকা। হ্যাঁ থাইল্যান্ড যাইতে আপনার কত টাকা লাগবে ফ্লাইট এখান থেকে? 20,000 হয়তো। 20,000, হ্যাঁ আমি মনে হয়, হ্যাঁ 20,000 টাকাই গেছিলাম আমি। 20,000 টাকা জামটা কিন্তু বেশি না ইন টার্মস অফ, এখানে কিন্তু ওয়ান ওয়ে বলতেছি, ওয়ান ওয়ে হিসাব করছে। সো 6,000 টাকা হচ্ছে আপনার কক্সেস, 20,000 হচ্ছে এয়ারপোর্ট। টাকাটা কত ডিফারেন্স? 15,000। 15,000 টাকার ডিফারেন্স। আচ্ছা এটা হচ্ছে ওয়ান মানে ভেরি এক্সপেন্সিভ এক্সপেন্স। সেকেন্ড এক্সপেন্স কি? ভিসা করতে আপনার কত টাকা লাগবে? আমি থাইল্যান্ডের ভিসা করতে আই থিঙ্ক আমার মনে নাই 10,000 টাকার মতো গেছে মনে হয়, আমি আই ডোন্ট রিমেম্বার এরকম। সো ইফ ইউ ডু দ্য ম্যাথ, এখন ডিফারেন্সটা কত? 30,000 টাকা ম্যাক্স, রাইট? ম্যাক্স। থাকা রুম টুম কিন্তু সেম, ইউ ক্যান ফাইন্ড রিয়েলি চিপ হোটেলস, বেশি ডিফারেন্স না। সো 30,000 টাকার ডিফারেন্সে দ্য এক্সপিরিয়েন্স দ্যাট ইউ গেট ইজ কমপ্লিটলি লাইক মাইলস অ্যাপার্ট। You have different stuff to do. আপনি ওখানে আইল্যান্ড হপিং এ যাইতে পারবেন, স্নর্কলিং আছে। If you're someone যে পার্টি করতে পছন্দ করে, আপনি পার্টি করতে পারবেন। If you're someone who wants to do a lot of shopping with lot of options, lot of global brands, you can do that. আপনি ওখানে community is more welcoming compared to the locals, right? So এখন someone who has money, 20-30,000 টাকার ডিফারেন্সের জন্য they would rather go there then doing the same stuff কক্সেস বা এরকম জায়গায়। সো কেন করবেন না? মেক সেন্স। প্লাস বিদেশ, প্লাস বিদেশ গেছি বলতে পারবো।
বলেন ইটস আ গুড থিং যে বাংলাদেশে ট্রাভেল ইন্ডাস্ট্রি আস্তে আস্তে গ্রো করতেছে। আমরা যখন মাঝখানে অফলাইন হয়ে গেলাম তখন আমি গোজায়ানের ট্রাভেল গোজায়ানের ফান্ডিং হিস্ট্রি দেখতেছিলাম। সো গোজায়ানের 2-3টা কোম্পানি আছে যারা গত 3-4 বছরে অনেক, তোমার সাথে তো মেবি গোজায়ানের অনেক কাজ হয়েছে, গোজায়ান বা অন্যজন, দুজনের একজন। গোজান সো গোজান এগেন 5টা ফান্ড রেজ করছে গত 5-7 বছরে। খুব বেশি পুরান কোম্পানি এরকম না, 8 মিলিয়ন ফান্ডিং, এমন এমন জায়গা থেকে ফান্ডিং যেই জায়গাগুলা আমি চিনি না ওইভাবে। আমি হয়তো 1টা 2টা চিনি যেখান থেকে ওরা ফান্ড রেজ করছে। সো অত মানে আমি চিনি এরকম না, বাট মানে প্রমিনেন্ট বোঝা যাচ্ছে যে এমন একটা ইন্ডাস্ট্রি যেটা একদম আমাদের চোখের সামনে আস্তে আস্তে গ্রো করতেছে, এবং আমি শিওর আরো অনেক মানুষ অপরচুনিটি নেবে। আই থিঙ্ক আগামী 5-10 বছর আমরা ট্রাভেল সিনে বাংলাদেশে অনেক স্টার্ট আপ দাঁড়াইতে দেখবো। হ্যাঁ, অলসো ওরা শুধু বাংলাদেশে না, ওরা পাকিস্তানেও আছে, এক্সপ্যান্ডেড টু পাকিস্তান গোজান। হ্যাঁ, সো আই থিঙ্ক এখানে উনার যে ফাউন্ডারটা রেজওয়ান ভাই, আই থিঙ্ক গোজায়ানের ফাউন্ডারের নাম ভুলে গেছি, উনি ইউজ টু রান ওয়ান অফ দ্য প্রমিনেন্ট এজেন্সিজ অ্যানালাইজন হচ্ছে, হ্যাঁ অ্যানালাইজন অনেক, হ্যাঁ, সো হি ওয়াজ ওয়ান অফ দ্য কো-ফাউন্ডার্স। গোজায়ান ইজ আ সলিড কোম্পানি, টিমটা খুবই সলিড। হ্যাঁ, কি বলতেছিলেন? দেখো একটা ট্রিপ অ্যাডভাইজারে যদি তুমি যদি তুমি মনে করো আমি একজন বিদেশি, আমি বাংলাদেশে ঘুরতে যেতে চাই, সো ট্রিপ অ্যাডভাইজারে যদি তুমি খোঁজার চেষ্টা করো, তুমি দেখবে ট্রিপ অ্যাডভাইজারে অনেক খুব মানে মার্কেটটা খুবই আনঅর্গানাইজ, এই কারণে বাংলাদেশিদের ট্রিপ অ্যাডভাইজারের প্রেজেন্স খুব বেশি না। বাট আই থিঙ্ক খুব সহজে আমি অনেকক্ষণ খুঁজে 2টা কোম্পানি দেখছি যারা ট্রিপ অ্যাডভাইজারে বাংলাদেশের ট্রাভেল সার্ভিস অফার করে। সো ফর এক্সাম্পল তুমি চাইলে এই সার্ভিসটা নিতে পারো, ফ্যাসিনেটিং ওল্ড ঢাকা অ্যান্ড শিপ ব্রেকিং ইয়ার্ড ডে ট্রিপ। যদি তুমি এটা নিতে চাও তোমার খরচ হবে 102 ইউরো আমাকে দেখাচ্ছে, সো ডলারে হয়তো একটু আশপাশে হবে, দুইজনের জন্য 204 ইউরো। এবং এতে হোয়াটস ইনক্লুডেড, বেসিক্যালি তোমার বাসার থেকে তোমাকে নিয়ে যাবে, তোমাকে ঘুরাবে। তুমি ফার্স্টে এই যে বায়তুল মোকাররম মসজিদ দেখবা, এরপর হাসান মঞ্জিল দেখবা, এরপর আমেরিকান চার্চ দেখবা, সদরঘাট দেখবা, তারপর এই যে এই মসজিদটা দেখবা, তারপর লালবাগ ফোর্ট দেখবা, স্টার মসজিদ দেখবা, কার্জন হল দেখবা, তারপর ঢাকেশ্বরী মন্দির দেখবা। ড্রিঙ্ক বা এরকম কিছু ইনক্লুডেড না, এবং এই জিনিস পুরোটা একদিনের একটা আইটেনারি, এবং এই একদিনের জন্য তোমার খরচ হবে 102। ইন্টারেস্টিং বিজনেস মডেল, 102 ইউরো আর কি। সো 10-15 হাজার টাকা, 15,000 টাকা হয়তো। এবং এই একটা কোম্পানি তাবুটোর, এরাই মোটামুটি ডমিনেট করতেছে বাংলাদেশ থেকে ট্রিপ অ্যাডভাইজার। অন্য কোনো এরকম কোম্পানি ট্রিপ অ্যাডভাইজারে নাই যায়, এবং ওদেরও 2টা সার্ভিস, মানে 2টা প্যাকেজ। তো ওদের একটা আছে ফুল ডে সোনারগাঁও ওল্ড ক্যাপিটাল অ্যান্ড আইল্যান্ড ট্রিপ, আর আরেকটা আছে ওল্ড ঢাকা অ্যান্ড শিপ ব্রেকিং ডে ট্রিপ। আই থিঙ্ক যে কেউ চাইলে তার 3 বন্ধু মিলে একটা ট্রিপ অ্যাডভাইজার প্যাকেজ খুলতে কিন্তু কিছু লাগে না, যে কেউ খুলতে পারে। তো মোটামুটি একটা আইটেনারি সাজায় এরকম 2-3টা প্যাকেজ লঞ্চ করে আই থিঙ্ক ট্রিপ অ্যাডভাইজারের ভিতরে কেউ একজন তার ট্যুরিজম বিজনেস দাঁড় করাতে পারে, ডমিনেট করতে পারবে। অলসো লিস্টটা আইটেনারিতে দেখে মনে হয় আমরা স্কুলে আমাদেরকে কিন্তু এইসব জায়গায় নিয়ে যাইতো। সো ফর 15,000 টাকা দিস ইজ আ ভেরি সলিড ডিল। ফার্স্ট টাইম 100%। আমরা তো এখন এগুলা রাস্তার জ্যামের সময় দেখি, বাট ফর বিদেশি দিস ইজ লাইক আ সলিড উইন। আমার এক আইরিশ ফ্রেন্ড আছে, জন নাম, ও প্রতি বছর ও কবে জানি অনেক আগে একবার দেখছে যে ঈদের সময় ট্রেনের উপরে বসে মানুষ ঢাকার থেকে কোথায় জানি যাচ্ছে, এরকম একটা নিউজ। তো এর পরের থেকে ও হইলো এটা এক্সপিরিয়েন্স করতে চায় যে আমি ট্রেনের ছাদে বসে যাব। এটা হইলো না বলেন ওকে মানা করেন, আমরা টিকিট না পাইলে মানুষ এগুলা করে। তো এই টাইপ জিনিসপত্র আই থিঙ্ক যে কারো পক্ষে একটা অ্যাডভেঞ্চার স্পোর্ট হিসেবে ট্রিপ অ্যাডভাইজারে বাংলাদেশে নট আ জোক, আই থিঙ্ক অ্যাকচুয়ালি পসিবল যে আপনারা বাংলাদেশে আসলে 200 ইউরো, তার বদলে আপনাদেরকে আমরা ট্রেনের ছাদে করে ঢাকার থেকে ফরিদপুর নিয়ে যাবো, আবার ফেরত নিয়ে আসবো। বলার মতো পিরামিডের উপরে যেরকম লাভ দেয় মানুষ, সলিড বিজনেস মডেল। এন্ড ইউজুয়ালি ট্রেনের উপর যারা ট্রাভেল করে ওরা টাকা দেয় না, জিরো কস্ট। আই থিঙ্ক ইটস আ সলিড মডেল। আপনি এখানে ইভেন এরা কিন্তু ট্রিপ অ্যাডভাইজারে কিন্তু বাংলাদেশি যেটা বললেন 2টা আছে শুধু, আই এম শিওর সবাই তো বাংলাদেশে ট্রাভেল করতে চায়, রাইট? দেয়ার আর পিপল যারা ট্রাভেল করতে চায়, এন্ড এরকম প্যাকেজ করে আই থিঙ্ক দিস ইজ আ ভেরি ডুয়েবল থিং। কিন্তু আই এম সারপ্রাইজ নো ওয়ান হ্যাজ থট অ্যাবাউট ইট। আমারও মাথায় আজকের পরে হয়তো করবে কেউ, বাট এটা খুবই সহজ জিনিস। আপনার জাস্ট একটা বেসিক আইটেনারি সাজিয়ে হবে, ঢাকার মধ্যেই ঘুরাচ্ছে ওনারা, এমন কিছু না। একটা গাড়ি বুক করতে হবে সারাদিনের জন্য, এবং বেশ বড় প্রফিট মার্জিন, যে 2জনকে ঘুরাইতে 20,000 টাকা খরচ হয় না। বেশিরভাগ জায়গায় সব টিকিটগুলো জোড়া দিলে 1,000 টাকা বা 2,000 টাকা হবে হাইস্ট। একটা গাড়ি ভাড়া করলে পুরো দিন 3,000 টাকা ম্যাক্স। সো খুবই ইন্টারেস্টিং। জাস্ট মেবি ট্রাফিক একটু কম, মানে ইনবাউন্ড
খুব বেশি মানুষ যেহেতু বাংলাদেশে ঘুরতে চায় না, সো ওইটা একটা সমস্যা যে অনেক ইন্টারেস্ট আসবে না। বাট যা আসবে কম্পিটিশনও খুব কম, দুইটা কোম্পানি, ট্রিপ অ্যাডভাইজার এবং ট্রিপ অ্যাডভাইজার মতো আরও কয়েকটা আছে। সো বুকিং.com এর সিমিলার জিনিস করা যায়, আরও কয়েকটা কোম্পানি আছে যেসব জায়গায় এরকম প্যাকেজ খোলা যায়। প্রত্যেকটা আই থিঙ্ক বেশ বেশ কুল ইন্টারেস্টিং বিজনেস অলসো আইডিয়া হইতে কোনো পারে। আপফ্রন্ট কস্ট নাই, হ্যাঁ, ইউ কিছু অনলি লাগবে না। তোমাকে অ্যাডভান্সে পে করতেছে, সো ইউ গেট দ্য ক্যাশ বিফোর হ্যান্ড। আই থিঙ্ক ক্রেডিবিলিটিটা এস্টাবলিশ করা একটু কষ্ট হবে, বাট দ্যাটস জাস্ট ইট। ওইটা ফেক করা যাবে বাই ডুইং 2-3, তোমাদের ফ্রেন্ডদেরকে বলবা 2-3টা বুক করতে, অ্যান্ড দেন ইউ হ্যাভ সাম রিভিউজ মেবি। হ্যাঁ, আই থিঙ্ক ইটস প্রিটি সলিড, করা যায়। Cool. আরেকটা ইন্টারেস্টিং, হ্যাঁ, ট্রাভেলিং এর সময় মেইন প্রবলেম কি জানেন? বন্ধু খুঁজে পাওয়া। হ্যাঁ, সো আমি জেনারেল প্রবলেম ইন লাইফ। জেনারেল প্রবলেম ইন লাইফ। সো আমার ফিডে আজকে একটা কোম্পানি আসছে সারপ্রাইজিংলি, ইটস কল গোয়িং সোলো। হ্যাঁ, সো গোয়িং সোলো ইজ বেসিকলি অ্যাপারেন্টলি, আমি রিল দেখছি, আমি আপনাকে লিঙ্কটা পাঠিয়ে দিচ্ছি। গোয়িং সোলো ইজ টিন্ডার ফর ট্রাভেলিং। সো আচ্ছা, so you can sign up and then swipe, and then you can have your timelines, আপনি কবে কোন দেশে ট্রাভেল করছেন, and then people can right swipe you. Imagine getting rejected even on that app, but you can basically make friends and then you can travel together. I think it's Nice. just crazy. Also, it's like a global thing কিন্তু, right? বুঝতে Because পারছি। আপনি গ্লোবালি টিন্ডারে তো জিও লোকেশন আছে, এখানে you can right swipe anyone. রেডিটে এরকম অনেক সাবরেডিট আছে যেখানে ট্রাভেল পার্টনার খুঁজে বের করা যায়। আমি শিওর অনেক ফেসবুক গ্রুপ আছে যেখানে ট্রাভেল পার্টনার খুঁজে বের করা যায়। আমি ইন্টারেস্টেড দেখার জন্য আগামী 5 বছর এখান থেকে কি কি কোম্পানি বাংলাদেশি স্টার্ট আপ দাঁড়ায়, এবং অনেকগুলা জাস্ট জেনেরিক, মানে আমি টিকিট বেচি বা আমি হোটেল বুকিং করি, ওটার বাইরে যায় একটু ইন্টারেস্টিং অ্যাঙ্গেল কে দাঁড় করাইতে পারে। টিকিট বেচারও এনাফ ওয়েবসাইট নাই, সো ওগুলোও লাগবে। বাট আই থিঙ্ক আরেকটু ইন্টারেস্টিং অ্যাঙ্গেলে যারা এন্টার করতে পারবে তাদের জন্য অনেক অপরচুনিটি থাকবে। So আমি অনেক রিলসে ফোকাস, তোমার প্রাইমারি ইনফরমেশন সোর্স ছিল রিল। ইনফরমেশন হচ্ছে রিলস। হ্যাঁ, বাট দেন আমি রিলস দেখি, দেন আমি বুকমার্ক করি, বুকমার্ক করে আমি ওইটার ডিটেলসটা যাই, মানে আমি একটু এক স্টেপ অ্যাকশন নিই। সো আপনি হার্ভার্ড বিজনেস স্কুলের একটা there is like a, you can actually get all the lectures on YouTube. ওকে, So I was so blown away because আমার একটা ভাই আছে, he went to this business school, and then it was like a huge challenge. You need recommendations, অনেকগুলো exams দিতে হয়, and blah blah blah. And then উনি গেছে, right? So he went post COVID. Okay, and the expectation was when you graduate from one of the top business schools, you are bound to get a job, right? And he is still unemployed. রাইট, বিকজ আমাদের বিজনেস স্কুলের মার্কেটিংটা এমন ভাবে করা হয়েছে যে তুমি ওখান থেকে গ্রাজুয়েট, নট লাইক ইজ আ ব্যাড স্টুডেন্ট, বাট তুমি ওখান থেকে গ্রাজুয়েট করলে ইউ আর বাউন্ড টু গেট a job, but nah. So US market the crisis has hit so hard. Also, like the top people, এখানে তো প্রচুর লে অফ হচ্ছে. So he interviewed Facebook, Amazon, Amazon I think হয়েছিল, he didn't take the offer. Stripe হয়েছিল, he did an internship there, but এই মানে অনেক মানুষের, people who are very skillful, it's very hard to find a job right now. America, Australia, UK এটাতে, I don't know about Ireland, ওখানে কি layoffs হচ্ছে নাকি, but it's very tough. So the why I'm bringing this up is আমাদের একটা নোশন আছে যে if we study at the best business schools we will get a job, but that's not true, and এটা আমার লাইভ প্রমাণ পাইছি। গতকালকে বা পরশুদিন অ্যাপলের কার ডিভিশন বন্ধ হয়ে গেছে। সো অনেক দিন ধরে পরিকল্পনা ছিল যে যারা গাড়ি বানাবে, গতদিন বা ঈদের গতকালকে অথবা গত পরশুদিন, এক্সাক্ট মর্নিং কবে পড়ছি, যে ওরা গাড়ির ডিভিশন পুরো বন্ধ করে দিয়েছে। ওইখান থেকে সম্ভবত 500 বা 1000 মানুষ লে অফ হয়েছে, এবং পুরো রিসোর্স ওরা গাড়ির থেকে মুভ করে এআই এর দিকে নিয়ে যাচ্ছে। এবং লে অফের একটা ইন্টারেস্টিং ওয়েবসাইট ছিল, আমি অনেকদিন আগে আমরা ফ্রাইডেতে লিখছিলাম, layoff.ie অথবা layoff.com এরকম কিছু একটা, যেটা হইলো ট্র্যাক করে যে কোন কোম্পানি কবে কতজনকে লে অফ করতেছে। হ্যাঁ, এই যে, সো তুমি দেখতে পাচ্ছ যে 176টা টেক কোম্পানি প্রায় 46,000 মানুষকে লে অফ করছে 2024-এ। সম্ভবত শুধু আমেরিকান ডেটা, বা মানে বাংলাদেশি ডেটা তো এখানে নাই, সো ইন্টারন্যাশনাল ডেটা অথবা আমেরিকান ডেটা, এই দুইটার একটা হবে। এবং এই বিজনেসটা বেশ কুল একটা বিজনেস ছিল। এই ওরা লিস্ট ব্যাচে, সো ওদের বিজনেস মডেলটাই এইটা যে
ওরা এরকম লিস্ট বানায় কে কবে কাকে লে অফ করতেছে, এবং তারপরে ওরা ডেটা ম্যানেজমেন্ট টাইপ একটা বিজনেস। তো হাউ তুমি যদি এখানে মানে তাকাও তুমি দেখবে যে গতকালকে, সো 2/27/2024, আমরা রেকর্ড করতেছি 2/28/2024-এ হুম, সনি ইন্টারঅ্যাক্টিভ সান ফ্রান্সিসকোতে প্রায় 900 মানুষকে লে অফ করছে, যেটা এই কোম্পানির damn. 8%। সো তারপর তুমি দেখতে পাচ্ছ বাম্বল, তোমার ফেভারিট অ্যাপগুলার একটা, 350 Love it. 350 মানুষ লে অফ করছে, যেটা হলো ওদের কোম্পানির 30% এমপ্লয় লে অফ হয়েছে। এবং No wonder it's not working. এবং এটা যদি তুমি দেখো, তুমি দেখবে যে ভয়ঙ্কর স্যার। এবং এই যে উপরে যে যতটুকু দেখা যাচ্ছে স্ক্রিনে, সবই গত 10 দিনের। তো গত 10 দিনে যে ফারফেচ 2000 মানুষ লে অফ করছে, এবং বেশ জনপ্রিয় সময় এক্সপেডিয়া আর একটা 1500 লে অফ করছে। কঠিন লে অফ হচ্ছে চারদিকে। সো এই যে গ্রামারলি আছে, গ্রামারলি নিয়ে আজকে একটু কথা বলবো। আমি একটা কোম্পানি পাইছি। সো হ্যাঁ, দিস ইজ লাইক দ্যাট। সো এনিওয়ান গাইজ, চাকরির উপর ফোকাস করা ইজ নট দ্য বেস্ট ডিসিশন, দ্যাটস দ্য বটম লাইন আর কি। আচ্ছা, আরেকটা হচ্ছে সো গ্রামারলি যেটা আনছেন, সো আমি একটু ইনসাইড ইনফরমেশন দিই, অ্যান্ড আই Yes. প্রবলি গেট ইন টু ট্রাবল ফর দিস, বাট শার্ক ট্যাঙ্কের কি একটা পেজ ছিল, ইটস কল্ড সঠিক এআই, শার্ক ট্যাঙ্ক বাংলাদেশ। হ্যাঁ, and it's এগুলো কিছু রিলিজ হয়নি, বাট আমি ইনসাইড থেকে খবর পাইছি। ডোন্ট অ্যাস্ক মি হাউ, বাট সঠিক এআই আপনাকে ইফ ইউ গো টু দ্য গুগল ডক ওখানে পাবেন। সো সঠিক এআই ইজ বেসিকলি আপনার একটা গ্রামারলির বাংলা ভার্সন, বুঝছেন? Okay. And it's pretty cool. If you go to the site, আপনি একটু গিয়ে একটু স্ক্রিনটা শেয়ার করেন, আই থিঙ্ক যেটা আপনি করছেন ফাস্টার হবে। ইউ ক্যান অ্যাকচুয়ালি ডু মাল্টিপল থিংস, লাইক বাংলা গ্রামার ঠিক করা। তারপর আমি আইভ ট্রাইড দিস। হ্যাঁ, আপনি সো আমি বাংলায় টাইপ করতে আমার কিবোর্ডে অনেক প্রবলেম হয় ইন জেনারেল Okay. বাংলা টাইপ করতে। সো আমি একটা ওয়েবসাইট আছে বাংলা টু ইংলিশ। হ্যাঁ, হ্যাঁ। সো আমি আপনাকে ওয়েবসাইটটা পাঠাই, Okay. চ্যাটে পাঠাইছি। সো ইফ ইউ গো টু দ্যাট ওয়েবসাইট, টাইপ এনিথিং ইন ব্যাংলিশ, রাইট? সো Okay. আমি তোমাকে ভালোবাসি কথার কথা। হ্যাঁ, তো বাংলাদেশিরা মানুষজনকে সবাইকে জিজ্ঞেস যে ভাই আপনি ক্যান ইউ প্লিজ আমি বিদেশি একটাকে দেখলে বাট আমরা অন্য কিছু লেখি। আমার মনে হয় সবার নাইস। আমি কিন্তু ইংরেজিতে লিখতেছি, আপনারা যারা ভাবতেছেন ব্যবসা। আচ্ছা, ওকে, এটা একটু ইয়ে করে দেওয়া উচিত ছিল। আপনারা মেক মিস্টেকস ওকে, ঠিক আছে। ব্যবসা করা উচিত হবে। আমি জেনারেলি বাংলা Look ভালো at লিখি, the- তো লুক এট দ্য ওয়েবসাইট, ইটস ভেরি শিটি। মানে আচ্ছা, আপনার এখানে অ্যাড আসতেছে না, আমার এখানে অনেকগুলো অ্যাড আসতেছে। আমি অ্যাড ব্লকার অন করে রাখছি। হ্যাঁ, হ্যাঁ, সো এটা কপি করে nice. এখন গো টু গ্রামারলি। সো দিস ইজ হাউ আই Grammarly টাইপ নাকি বাংলা গ্রামারলি? বাংলা গ্রামারলি, সঠিক Okay, এআই। সঠিক এআই গেলাম আমি। লেটস সি ইফ Write ইট your ওয়ার্কস। text here. Okay, paraphrase. Analyzing, I think everyone should work. ইংরেজিতে বললো। ওকে, নাইস। না, ইংরেজিতে আপনি বলছে বাংলা নাইস। আমি বাংলা গ্রামারে দেন তো ভাই। বাংলা গ্রামার লিখলাম, এবং এখানে লিখলাম আমার মনে হয় সবার see ব্যবসা if করা উচিত। সঠিক করুন। এটা কি? ভুলের সংখ্যা 1। আমার মনে হয় সবার ব্যবসা করা উচিত। So, ব্যবসা বানানটা এখানে ভুল ছিল, হ্যাঁ, এটা ব্যবসা বানানটা ঠিক করে দিছে। নাইস, সুন্দর, কিন্তু সুন্দর, রাইট? নাইস। লেটস সি ইফ দে গেট ফান্ডেড অর নট, বাট এইটা কি কেন তুমি এটুক জানো না যে ওরা ফান্ড পাইছে? আমি জানি Okay, বাট তুমি আমি বলতে চাও বেশি না। ইনফরমেশন ঠিক আছে, fair. বাট ডুড, লুক এট দ্য ওয়েবসাইট, ইটস সো নিট, এত কিউট একটা ওয়েবসাইট, খুবই নাইস। এটা কি তোমার পুরো জিনিসটা কি আসলে ইয়েতে হচ্ছে? সো আমি যদি চ্যাট জিপিটিতে আসি এবং আমি যদি চ্যাট জিপিটিতে সেই জিনিস লিখি যে ফিক্স দিস ফর মি, আমার মনে হয় সবার ব্যবসা করা উচিত হবে। আমার মনে হয় সবার ব্যবসা করা বি কারেক্ট। হ্যাঁ, ওকে। সো চ্যাট জিপিটি মেবি না, অথবা আমি হয়তো কিছু ভুল করতেছি। ফিক্স ডিড ইউ গ্রামার, কপি দ্য রাইট? আমার মনে হয় সবার ব্যবসা করা উচিত। ব্যবসা বানানটা ঠিক করতেছেন না। সো হয়তো চ্যাট জিপিটি না, বা হইতে পারে আমি কিছু ভুল করতেছি, না, বা আই অন্য কোনো থিঙ্ক এলাকা ডেইলি স্টারের একটা আর্টিকেল আছে, আই থিঙ্ক ওরা অনেকগুলো ডেটা পয়েন্টস নিয়ে কাজ করছে। Okay. দ্যাটস হোয়াট দে সেড নাইস। দ্য আর্টিকেল। সো হইতে পারে ওই যে কাস্টম, এই যে জেনারেল এলএলএম এর উপরে যখন কেউ কাস্টম ইনস্ট্রাকশন বসায় আরো শেখানোর জন্য একটা স্পেসিফিক ব্যাপারে, তখন এলএলএম এর পারফরমেন্স আস্তে আস্তে ভালো হয়। সো বাইরের থেকে দেখে মনে হচ্ছে যে হয়তো এরকম একটা এলএলএম এর উপরে ওরা নিজেদের ইয়ে বসাইছে, শেখানোর বিভিন্ন জিনিস বসাইছে। ভালো, নাইস, গুড। এমনি ইউজ কেস কি, এটা মানুষ কেন কিনবে? সো আমি আবার স্ক্রিনটা শেয়ার করি, সবাই দেখতে পারবে। সো অ্যাপারেন্ট এটা এখনো ফ্রি, এটা পুরোটাই Okay. টুলটাই ফ্রি। ওদের হোয়াট দে সেড আর্টিকেলটাতে ওয়াজ পাংচুয়েশন ঠিক করা, এরার্স গুলো ঠিক করা, এন্ড দে ওয়ান্ট টু সি দ্য ইউজ কেস
মানে নিউজ পেপার্স পাবলিকেশনস গুলো প্রিন্টিং এইসব সেক্টরে they want to make sure এটা properly use হয়. Also I think this is আমার opinion, I think কোনো government projects they want to sell it. That should be the goal idea, because নাইস, that's where the সুন্দর big নাম। money Cool. is. ক্রিয়েটিভ নামে একটা ইয়ে আছে, ওখানে সম্ভবত ক্রিয়েটিভ রাইটিং টাইটিং করা যায়। না, নাইস নাইস টুল, জানতাম না এটার কথা। Good find, ওয়েল ডান, right? যারাই বানাইছেন, যারা বানিয়েছেন আমাদের সাথে যোগাযোগ করেন কমেন্টে, আমরা হ্যাঁ, পরের thumbs এপিসোড up দিব. আপনাদের ডেকে আলাপ আলোচনা করো কিভাবে বানাইছেন, আমাদের শিখায়েন। ওকে নাইস। তুমি কি জানি একটা বলতে গেছিলাম, ও হ্যাঁ, একটা ওয়েবসাইট আছে তুমি ইউজ করছো না, copy.ai, অনেক ইউজ করছো? হ্যাঁ সো আপনি দিছিলেন copy.ai এর বাংলা ভার্সন হইলো এটা, তাই না? সো আমরা যদি copy.ai, বেসিক্যালি copy.ai ইংলিশে এই সিমিলার জিনিস করে। সো আপনার যদি ব্লগ পোস্ট লেখার দরকার, এই লেখার দরকার হলে মোটামুটি আপনার যাই লেখার দরকার, অ্যাড কপি থেকে শুরু করে যা বেসিক্যালি রিটেন ফর্মে লেখা দরকার, আপনি copy.ai ওটা লিখতে পারেন। এবং copy.ai জিপিটির আর্লি ডেজের একটা কোম্পানি, যারা জিপিটি 3 বা 3 সম্ভবত ইউজ করে প্রথম ওদের কোম্পানি দাঁড় করেছিল। তখনও এআই এর চ্যাট জিপিটি রেভলিউশন তখন ওইভাবে হিট করে নাই মার্কেটে। তো শুরুর দিকে ওরা দাঁড় করায় বেশ ভালো ফান্ডিং রেজ করছিল। খুব একদম একটা মজার জিনিস দেখে। আমি তুমি কিছু বলতা? না আমি আপনাকে জিজ্ঞেস করতাম যে ডু ইউ থিঙ্ক লাইক এইসব যে copy.ai এগুলো সব কিন্তু প্রাইসিং আছে একটা, রাইট? ডু ইউ থিঙ্ক বাংলাদেশে there is a market for selling এইসব সার্ভিসেস at a price? মেবি। আমি বাংলাদেশে একটা ফেসবুক পেজ আছে যারা চ্যাট জিপিটির সাবস্ক্রিপশনই বেচে এবং অনেক মানুষ কিনে। আমার সাথে কথা হয়েছিল, আমার এই মুহূর্তে নামটা মনে পড়তেছে না। ওরা জাস্ট চ্যাট জিপিটি বেচে, যাদের ইউএসডি কার্ড নেই তারা যাতে বাংলাদেশি টাকায় চ্যাট জিপিটি কিনতে পারে, এবং অনেক নাকি বিক্রি হয়। সো অনেক নাকি মানুষের না ইন্টারেস্ট ভাই, আছে। ওইটা কিন্তু ডিফারেন্ট ইউ আর ইউজিং দিস অ্যাজ আ, মানে ওটা তো আপনি ধরেন গুগল ইউটিউব প্রিমিয়ামও সেল হয় না, নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন, ক্রেজি বিজনেস মডেল আমার মতে, বিকজ মান্থলি রিকারিং রেভিনিউ আছে। বাট ফর আ সার্ভিস লাইক দিস copy.ai এর মতো কিছু কি কিনবে? লেটস সে ক্যানভা আমি জানি প্রচুর মানুষ ইউজ করে প্রিমিয়াম, বাট আই ডোন্ট থিঙ্ক লাইক এইসবের জন্য মানুষকে এখনো there is a big enough market for people to pay and then actually run a solid business. ডিজিটাল প্রোডাক্টস মনে হয় তোমার কথা সত্য। বাংলা লেখার এত ডিমান্ড তো আসলে নাই, এবং বাংলা লেখার মেইন যে মার্কেট, যা ওটা হলো ইংরেজির মার্কেট। বাংলায় সেরকম মার্কেট খুব কম মানুষই আছে। অ্যাটলিস্ট আমি গত 5 বছরে একজনকেও বলতে শুনি নাই আমাকে যে আমার বাংলা লিখতে কষ্ট হচ্ছে, একটা টুল বা সফটওয়্যার যদি থাকতো তাহলে আমার বাংলা লিখতে আরো সুবিধা হইতো। এরকম পারসিভড প্রবলেম অনেকে আছে যে, না এমন না কিন্তু সবাই অনেক ভালো বাংলা লেখে, বাট এটা পারসিভড প্রবলেম না, তাদের মাথার মধ্যে তারা এটা জানে না যে তার এই প্রবলেমটা তাদের আছে। তো এই কারণে যেহেতু তাদের মাথায় প্রবলেম নাই, সো তারা বুঝবে না। আমি বলি আমি কিসের জন্য পে করি। আই পে ফর ইনভার্টার এলিমেন্টস, ক্যানভা, আমি পে করি হচ্ছে নেটফ্লিক্স, অ্যামাজন, আই পে ফর ইউটিউব প্রিমিয়াম দিই না, এখনো স্কিপ করে চালাই। আমি আরেকটা জিনিসের জন্য করি, ইটস কল প্লেসিট, ইটস ফর ডিজাইন। ম্যাট কফির জন্য আমরা পে করি, আমরা বছরে 10,000 টাকা পে করি। সো দিজ আর মাই সাবস্ক্রিপশনস, একটাও কিন্তু লোকাল না। সো দ্যাট শুড টেল ইউ। I mean, I pay for Chorki. Nice. So that's the only local, yeah. আচ্ছা হ্যাঁ, মুভিং অন, আপনি কিছু বলছেন? আমি শুধুমাত্র জি সুইটে গুগল ওয়ার্কস্পেস কিন্তু অনেক দাম বাড়াইছে রিসেন্টলি, এবং শুধুমাত্র জি সুইটেই সম্ভবত আমি বছরে না মাসে 200-300 ইউরো খরচ করি, কারণ আমার হান্ড্রেডস অফ ইমেলস প্রত্যেকটা এক একটা জি সুইটে প্রত্যেক ওয়েবসাইটের জন্য ডেডিকেটেড, এবং ওরা দাম বাড়ায় যাচ্ছে এবং আমার ফাইল সাইজও বড় হয়ে যাচ্ছে। আগে একটা টাইম ছিল যখন আমার ধরো 15 জিবিতে হয়ে যাইতো বা 30 জিবিতে হয়ে যাইতো, এখন 1 টেরাবাইটেও হইতে চায় না। সো আমি আপগ্রেড করেই যাচ্ছি, প্রত্যেকটা আপগ্রেড ট্রায়ার আগেরটার থেকে বেশি এক্সপেন্সিভ। আমার যত সাবস্ক্রিপশন আছে সবকিছুর মধ্যে আমি গুগলকে সবচেয়ে বেশি টাকা দিই অন আ মান্থলি বেসিস, এবং এত ভেঙে আসে যে গায়ে লাগে না, বাট আসলে অনেক। হ্যাঁ, বাট ইট ওয়াজ এ ট্র্যাপ, আমাদেরকে সিস্টেমটাতে ঢুকাইছে, এখন পুরাই there is no way we are getting out of this. পুরা, এবং এত সহজ ইউজ করা জিমেইল এর মতো এক্সাক্ট সেম ইন্টারফেস জি সুইটের। আমার ড্রাইভের সাবস্ক্রিপশন আই থিঙ্ক শেষ হয়ে গেছিল বা কিছু একটা হয়েছিল, ফুল হয়ে গেছিল মনে হয়। সো আমার ইমেল স্টপড ওয়ার্কিং, এন্ড আমি এত নার্ভাস হয়ে গেছি। আই থিঙ্ক ইমেল আসতেছিল বাট পাঠাইতে পারছিলাম না, এরকম কিছু একটা হয়েছিল।
এন্ড মানে আমি দেরি করি নাই, আই থিঙ্ক আমি এরকম রাশ করি নাই কখনো একটা জিনিস বিল পে করার জন্য। সো ইউ ক্যান ইমাজিন এটা থেকে আমরা বের হইতে পারবো না। আই থিঙ্ক ইলন মাস্ক ইজ কোনোদিনও না। ওয়ার্কিং অন এ জিমেইল অল্টারনেট, গতকালকে দ্যাটস হোয়াট দেখলাম আই একটা হার্ড। টুইট হ্যাঁ, যে জিমেল অল্টারনেটিভ কি যেন একটা বানানোর, এটা বলা যায় না এখন পর্যন্ত কি বানাই হবে না ফেলবো। হবে। তুমি কি ফেসবুক বা ইনস্টাগ্রামকে টাকা দাও ফর ভেরিফিকেশন? না, আমি দিই। আই সো ফাইন্ড ইট আমার আমার ফেসবুক প্রোফাইল, যেখান থেকে আমি জীবনে কখনো কোনো কিছু পোস্ট করি না, ওইটার জন্য আমি ফেসবুকে $13 দিই মাসে, 11 বা 12 ওয়াই। এরকম। জাস্ট বিকজ কখনো কোনো ঝামেলা হইলে জানি আমি সাপোর্টে কথা বলতে পারি, এই জন্য। তো বাট এটা কি ওইটার আসলে বলতে পারবেন? আর ইউ শিওর অ্যাবাউট দিস? আমি লাইক 80-90 যতদিন পর্যন্ত আমার সমস্যা হয়েছে, আমাদের এই যে কন্টেন্ট ক্রিয়েটরদের বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে দেখতেছো না, So, হ্যাঁ। এরকম সমস্যা আমার সাথে যে কবার হয়েছে আমি প্রত্যেকবার সাপোর্টে বলছি, মোটামুটি ইজিলি সলভ হয়ে গেছে। একটু মানে 7 থেকে 10 দিনের মতো সময় লাগছে, বাট মোটামুটি সবই সলভ হয়ে গেছে। সেম ইনস্টাগ্রামকেও আমি প্রত্যেক মাসে $12 করে দিয়ে যাচ্ছি, প্লাস ভেরিফিকেশন, যে ব্লু চেক মার্ক আসে। এটা তো একটা ভাব আছেই। So, একমাত্র পেজে আমি নর্মালি পাইছি, ফেসবুক প্রোফাইল এবং ইনস্টাগ্রাম প্রোফাইলের জন্য আমার কিনতে হয়েছে। তো ওই আমি দুইটার জন্য আমি $30 দিই। পেজেরটা আমি টাকা দিয়ে করছি, লোকাল একটা কোম্পানি দিয়ে, প্রিটি সলিড। সো Nice. ওইটা করছি, ভালোভাবেই করে দিছে। বাট হ্যাঁ, আই থিঙ্ক ইউর রাইট, পার্সোনাল প্রোফাইলটা তো ভেরিফাই করে $13 করে দেওয়া উচিত। ইটোরতে যাই, খুবই এক্সক্লুসিভ জিনিস, so আপনারা কেউ স্ক্রিনশটটা নেবেন না, আমি আপনাদের বিশ্বাস করতেছি। So, তুমি যদি আমার ইটোরের প্রোফাইল দেখো, so এইগুলো হলো সব আমার ইন্টারন্যাশনাল স্টক। তো ইন্টারন্যাশনাল স্টক যেই জন্য আমি এটা ওপেন করে তোমাকে দেখাইলাম, সেটা হলো শুধু উপরেরটা, ইগনোর এভরিথিং এলস, শুধু উপরেরটা, লুক অ্যাট মেটা। সো মেটা আমি কিনছিলাম, তুমি যদি আমি ভিতরে যাই, আমি লাস্ট মেটা কিনেছিলাম হইলো 2022 সালে। সো আমি একটু জুম ইন যদি করি, এখানে তুমি দেখতে পারো, এখানে ছোট্ট করে দেখা যাচ্ছে যে ফেব্রুয়ারির 3 তারিখ 2022 সালে আমি কিনছিলাম। এবং 2022 সালে এই মেটার স্টক কেনার পরে, সো $241 মতো ছিল তখন হয়তো দাম। এখন আমি $241 কিনছিলাম, এখন দাম হয়েছে 486, এবং মোটামুটি রেগুলারলি বাড়তেছে। শুধু মেটার থেকে আমার গত 1 বছরে প্রায় $7,500 মতো লাভ হয়েছে, এবং 101% প্রফিট। আমার যদি প্রফিট, আমি বেচি নেই, নিকট ভবিষ্যতে বেচবো এরকম পরিকল্পনা নাই, বাট দেখতে খুব ভালো লাগে, আমি মাঝে মাঝে এসে দেখি মেটার থেকে আমার কত লাভ। বাট মাঝখানে তো দে ওয়ার ডাউন, রাইট? মাঝখানে অনেক কোন ডাউন একটা ছিল, phase- আমার আরো হ্যাঁ। কেনা উচিত ছিল, এবং আমি কিনি নাই, বাট আমার কেনা উচিত ছিল, এটা একটা বড় মিস্টেক হয়েছে। একই সেম জিনিস, সো সিমিলারলি মেটার সাথে যা হয়েছে, আমি আশা করতেছি ডিজনির সাথেও কখনো না কখনো হবে। ডিজনি আমি অনেকবার কিনছি, এবং প্রত্যেকবারই ওরা যখন আরো খারাপ হয়েছে আগের থেকে, তখন আমি আবার কিনছি। সো ধরো They'll 2021 make a সালে, comeback, হ্যাঁ। হ্যাঁ আমি 2021 সালে প্রথমবার কিনছি, $174 ছিল তখন। এরপরে আবার কিনছি যখন 199, ঠিক আছে, তারপর 187, এরপরে 132 যখন হয়ে গেল, দাম অনেক যখন কমে গেল, তখন আমি আবার $3,000 কিনছি। এবং আমি আশা করছি এক সময় ডিজনি টাইপ কোম্পানির কোথাও চলে যায়। আমাকে একজন বলছিল যে তুমি নিশ্চিন্তে বোয়িং এ ইনভেস্ট করতে পারো, বিকজ আমেরিকায় 5-6টা কোম্পানি আছে যেগুলা কখনো ফেল করলে সরকার বাঁচায়, এবং বোয়িং তার মধ্যে একটা, যেহেতু ওরা অনেক ওই যে আর্মিদের সাথে ম্যানুফ্যাকচারিং এর কাজকর্ম করে। সো এই কারণে বোয়িং ইনভেস্ট নাকি খুবই লাভজনক। সো এই কারণে আমি ইনভেস্ট করছি, এবং এখন কিনছেন, পর্যন্ত হ্যাঁ। হ্যাঁ, এই যে বোয়িং ইনভেস্ট, আমার ধারণা এখানে যা যা আছে, একমাত্র পেপাল ছাড়া এন্ড মেবি কার্নিভাল কর্পোরেশন ছাড়া। কার্নিভাল কর্পোরেশন আমি কেন কিনছিলাম, যখন কোভিড আসলো তখন সব ট্রাভেল রিলেটেড স্টকের দাম কমা শুরু হইলো, কারণ কেউ তো ট্রাভেল করতে পারতেছে না। সো কার্নিভাল কর্পোরেশনের দাম একদম মাটিতে চলে আসলো, এবং আমি ভাবলাম যে হ্যাঁ, আমি একটা, যেহেতু আমি একজন ওয়ারেন বাফেট, তাই একটা কার্নিভাল কর্পোরেশন অনেকখানি কিনে রাখি, আমি এটাকে একদম ফাটায় ফেলবো যখন কোভিড শেষ হবে। তো কোভিড শেষ হয়েছে, 2 বছর হয়ে গেছে, কিন্তু কার্নিভাল কর্পোরেশনের দাম আর বাড়ে না। এটা হলো একটা ক্রুজ কোম্পানি, তুমি যদি ক্রুজে যাইতে চাও, কার্নিভাল কর্পোরেশন ইউজ করতে পারো। এইটা এবং পেপাল, এই দুটো আমি শিওর না কি হবে, বাট বাকিগুলো নিয়ে আমি বেশ আশাবাদী। পেপ্যালেরটাও একটু শেকি, বিকজ বিগার প্লেয়ার্স অনেক চলে আসছে, সো দ্যাটস আ প্রবলেম। মেটা আপহিল, বাট আমাকে এটা বলেন যে ওয়াই ডিড দে গো ব্যাক টু মেক বিং সাকসেসফুল এগেন, বিকজ মাঝখানে তো অনেক কাহিনী হয়েছিল, এরপরে Mainly- জাম্পটা কিসে আসছে? মেটার বড় ফল হয়েছিল, সো কোভিডের সময় সব স্টকের দাম বাড়ছে, সব টেক স্টকের দাম বাড়ছে। সো মেটা, অ্যাপল, গুগল যা যা ছিল, সব যত টেক স্টক ছিল সবার দাম কোভিডের সময় অনেক বাড়ছে। এরপরে মেটা যখন মেটা লঞ্চ করলো, সো ওদের নাম যখন ওরা ফেসবুক থেকে চেঞ্জ করে মেটা করে ফেললো, এবং তারপরে ওরা যে আমরা মেটাভার্সে সিরিয়াস হবো, ওই অ্যাঙ্গেলে যখন যাওয়া শুরু করলো, তখন ওদের দাম কমা শুরু হইলো।
মানুষ তো পছন্দ করেনি ওইটা। এবং তারপরে মোটামুটি 1 বছরের আশপাশে দাম কমছে। এরপরে 2টা জিনিস হইছে আমি দেখছি যেটা বাইরের থেকে। এক, মার্ক জাকারবার্গ বিভিন্ন পডকাস্টে যাওয়া শুরু করলো। হ্যাঁ তো ও ফার্স্টে গ্যারি ভেইনারচাকের সাথে পডকাস্ট করলো, এবার লেক্স ইমেজ ফ্রিডম্যানের সাথে ক্লেন্সিং করছে পুরা ইমেজ ক্লেন্সিং করা ছিল। তার আগ পর্যন্ত তো সবাই বলতো যে ও একটা ধরো এই যে রোবট নবেশ হ্যাঁ হ্যাঁ। তো এরপরে আস্তে আস্তে এগুলো করা শুরু করলো, প্লাস ইনকামও বাড়ছে আই থিঙ্ক মেটার। সো অ্যাডভার্টাইজিং ইনকাম মাঝখানে কমে গেছিল অনেক, এবং এখন আবার আস্তে আস্তে বাড়তেছে। সো আর্নিং কলগুলো যখন ভালো হয় তখন জেনারেলি শেয়ারের দাম বাড়ে। এই 2টা কারণ আই থিঙ্ক বাইরের থেকে দেখে মনে হয় যে কারণে ওদের দাম বাড়তেছে। আমি হয়তো আরো কিনবো সামনে। ফানি জিনিস হচ্ছে মার্ক জাকারবার্গ আর কন্টেন্ট ক্রিয়েটার্স বাংলাদেশে একই প্রবলেম, ক্রাইসিস হইলে পডকাস্টে গিয়ে আবার সেম ড্যামেজ কন্ট্রোলই করে। সো ইন্টারেস্টিং আই থিঙ্ক। আচ্ছা ভালো কথা, আপনার যে হোয়াটস দ্য প্ল্যাটফর্ম যেটা থেকে আপনি দেখাইছেন? এটা হলো ইটোরো, সো Robin- বাংলাদেশে অ্যাভেলেবল আচ্ছা। না। হ্যাঁ, আমাদের রবিনহুড নাই, রবিনহুড আমেরিকান। আচ্ছা আচ্ছা ওকে। সো উই অনেকজন কিন্তু রবিনহুড ট্রাই করছে বাংলাদেশে, there were companies যেগুলো ট্রাই করছে, বাট অ্যাপারেন্টলি ঢাকা স্টক এক্সচেঞ্জের যে ওয়েবসাইটটা ওইটা একটু সমস্যা, সো এটার জন্য পারে নাই। why when do you think we will have or will we ever have something like Robinhood? আমাদের মিলেনিয়ালরা ইনভেস্টমেন্টে খুবই আগ্রহী। এই জেনারেশন সবাই ইনভেস্ট করার ব্যাপারটাও কুল হয়ে গেছে। প্লাস এমনিতে জেনারেলি মানুষ মনে করতেছে যে ইনভেস্ট করলে খুব ভালো হয়। সো এরকম কোম্পানি আসা উচিত। ইনভেস্ট স্পেসে কিছু কোম্পানি আসছে যারা বেশ, যেমন ধরো গোল্ড কিনেন এসে বেশ বেশ সারা ফেলছে। আমার সাথে একবার মিটিং হয়েছিল, পরের কাজকর্ম করা হয়নি, আমি কখনো কিনি নাই, বাট আমি অ্যাপটা ডাউনলোড করছিলাম। ইন্টারেস্টিং মনে হয়েছে আমার, যে গোল্ডকে অ্যাজ অ্যান ইনভেস্টমেন্ট 100 টাকা দিয়েও গোল্ড কেনা যাবে এরকম একটা ব্যাপার করছে। কুল। স্টক নিয়েও কারা কারা জানি অনেক সময় কাজ করার চেষ্টা করছিল, বাট হ্যাঁ মেবি ওই যে এপিআই এর সমস্যা, অনলাইনে স্টক কেনা ওই ব্যাপারটা বাংলাদেশে হয় না। সো ওই জিনিস সলভ করতে হয়, তার একটু সময় লাগবে। প্লাস আমাদের স্টক মার্কেটের এটা একটা জেনারেল সমস্যা, আমাদের ট্রেডিং মেন্টালিটি একটু বেশি। যেমন ধরো এই যে আমি তোমাকে দেখালাম 2021 সালে আমি মেটার স্টক কিনছি, কোনোদিন বেচি নেই, 2021 থেকে এখনো আছে। সেম ক্রিপ্টো অ্যাসেটেরও সেম, আমি 2020-21 আমি সারা জীবন খালি কিনছি। ইভেন বাংলাদেশ স্টক মার্কেটও আমি যখন কিনছি, বাংলাদেশ স্টক মার্কেটও আমার স্টক কেনা আছে, আমি একটা ইউটিউব ভিডিওর জন্য কিনছিলাম, কখনো বেচি নেই, শুধু কিনেই রাখছি। সো এই যে মানে এমন না যে আমি খুব বড় ইনভেস্টর, বাট জেনারেলি ট্রেডিং যারা করে তাদের লস হওয়ার চান্স একটু, লাভ হওয়ার চান্স অনেক বেশি থাকে, বাট লস হওয়ার চান্স একটু বেশি থাকে। এবং আমাদের স্টক মার্কেট প্লাস ইকোনমি যেহেতু অত না, সো নেগেটিভ ব্র্যান্ডিং একটু বেশি আমাদের স্টক মার্কেটের। বাট বাংলাদেশ ইনভেস্টমেন্ট সিনে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সিনে নতুন নতুন কোম্পানি আসা উচিত। তুমি শুরুর দিকে যেরকম বলছিলে রিটস টাইপ, যে আপনারা এই কোম্পানিকে টাকা দেন, এরা একটা বিল্ডিং কিনবে, তারপর ওই বিল্ডিং এর ভাড়া আপনারা সবাই পাবে। গ্র্যান্ড কার্ডন যেটা করে, বা ধরো রিচ ড্যাড পুয়ার ড্যাড এর ওই বইয়ের লেখক যেটা করে, ওই টাইপ জিনিস হয়তো আমরা বাংলাদেশে করা দেখবো। ওইখানে আমরা হয়তো অনেকগুলো বড় বড় স্ক্যামও দেখবো। তারপরে যে আমি আপনাকে আমার বিল্ডিং এর জন্য অনেক স্ক্যাম হবে না ভাই, স্ক্যাম তো হইছে। আপনার কি কোনো আত্মীয় নাই যে এরকম স্ক্যাম হইছে, বা বিল্ডিং বানাইতে গিয়ে দেন কোম্পানিগুলো চলে গেছে? আমাদের নিজেদের, সো আমি তোমাকে বিল্ডিং এর নাম বলতেছি না, বাট এই বিল্ডিং এর নামে একটা বাসও আছে। বুঝে গেছি। আর বাসে কি বেশি ক্র্যাশ করে? একটু একটু এরকম একটা বলা হয়। তো এই বিল্ডিং এ এই কোম্পানির একটা অ্যাপার্টমেন্টে আমরা থাকি বাংলাদেশে। তো এই অ্যাপার্টমেন্ট দেওয়ার কথা ছিল 5 বছরের, অনেক ছোটবেলার কাহিনী, আমার এক্সাক্ট টাইম ফ্রেম মনে, বাট বেসিক্যালি যতদিনে দেওয়ার কথা ছিল তার ডাবল সময় লাগছে দিতে। সো 4 বছরে দেওয়ার কথা ছিল, 9 বছরে দিছে এরকম। এবং তাও অনেক কষ্ট করে, যে দিবে না এরকম, জাস্ট ডিলে হয়, এমন না যেতে পারে। এবং এই কোম্পানির একটা হাতিরপুল মোড়ে একটা আছে, একটা বিল্ডিং আছে, যে বিল্ডিংটা আমি আমার ছোটবেলা থেকে হইতেই দেখতেছি। 100% কনস্ট্রাকশনে আছে, এটলিস্ট গত 25 বছর ধরে আমি বিল্ডিংটা বানাইতে দেখতেছি। স্টাফ দেখছেন কখনো? না, দ্যাটস নট হ্যাপেনিং, এটা কনস্ট্রাকশনেই থাকবে। সো হ্যাঁ, এরকম ব্যাপার স্যাপার বাংলাদেশে অনেক হয়। বাট অ্যাপারেন্টলি এটা নিয়ে আমি জিজ্ঞেস করছিলাম, হ্যাঁ, সো আমাকে যেটা বলছে যে when they do the contracts, লেটস সে আপনি 5 লাখ টাকা দিবেন এরকম কোন একটা প্রমিস করছেন, হ্যাঁ, বাট বাই দ্য টাইম দে আর সাপোজ টু ডেলিভার, তখন ওই কস্ট অফ গুডস এত হাই হয়ে যায় যে ওই 5 লাখ টাকা ইউ কান্ট ডেলিভার। সো ইউ ক্যান্ট রিয়েলি ব্লেম দেম টু সাম এক্সটেন্ট, রাইট?
মেবি, বাট তারপরে আবার এটা আপনার, আপনি যেহেতু ব্যবসা করতেছেন, সো আপনার হিসাব নিকাশের মধ্যে আপনি তো গত 5 বছর ইন্টারেস্টও পাইছেন না আমাদের কাছ থেকে যখন টাকা নিছেন, সো ট্রু ওই ইন্টারেস্টের টাকা ওটার উপর বসবে, তো আপনারও তো হিসাব নিকাশ করে ফেলা উচিত ছিল। প্রফিট তো ডেফিনেটলি আছে, অনেক প্রফিটেবল আছে ব্যবসা, আছে সো আছে অনেক তো অনেক প্রফিট একটু কম করে। রিয়েল এস্টেট হিউজ 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 অপরচুনিটি, পাবলিকলি বলা যাবে না, বাট আমি তোমাকে পডকাস্টের পরে বলবো। মানে রিয়েল এস্টেট নিয়ে আমার এবং সোলাইমান সুখনের একটা খুব কমন পয়েন্ট জানি আছে। জানি 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 তোমাকে বলছিলাম আমি। হ্যাঁ 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 আচ্ছা, বলছিলাম ওকে, বলছিলাম। নাইস। একটা স্টার্টআপ যেটা আই থিঙ্ক বাংলাদেশে ফাড়াই দিবে, সো এটা একটা হচ্ছে হোয়াটস দ্য ওয়েবসাইট কল, আই থিঙ্ক স্কলি। স্কলি, আমি আপনাকে লিঙ্কটা Scully, পাম। yes, হ্যাঁ স্কলি। স্কলি ইজ myscully.com. বেসিকলি they have a very simple solution. ওরা সব স্কলারশিপ এক জায়গায় রাখে, সো ইউ সাইন আপ অ্যাজ এ স্টুডেন্ট। সো আপনি ধরেন এখন আপনি খালিদ ফারহান, আপনি হচ্ছে বিবিএ স্টুডেন্ট, আপনি গ্রেডস এত, this is your aspiration, blah 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 blah. You sign up, and then they will filter out all the scholarships that you can get based on your requirement. And first they used to charge, তারপর they got acquired by this big company, and ওরা শার্ক ট্যাঙ্কে, this was one of the biggest episodes, আমার মনে হচ্ছে আমি লাইভ দেখছিলাম। এটাতে কি হয়, they didn't even listen to the pitch. Halfway, he got an offer. So it was like a huge controversy অনেক কিছু হয়েছিল, বাট মেইন পয়েন্ট ইজ বাংলাদেশে কিন্তু স্টুডেন্টসরা স্কলারশিপস নিয়ে অনেক স্ট্রাগল করে বিকজ অফ দ্য ল্যাক অফ অ্যাক্সেস টু ইনফরমেশন। আমরা ওই মেন্টার্স তারপরে এইসব আইডিবিতেই যাই, ইটস এ হিউজ লাইন, হিউজ প্রসেস। সো ইফ সামওয়ান ক্যান ফিগার আউট আ ওয়ে টু সলভ দিস প্রবলেম, আই থিঙ্ক ইট উইল বি ভেরি ইন্টারেস্টিং। হোয়াটস ইয়োর থট? হ্যাঁ, কুল আইডিয়া। এখন পর্যন্ত আমাদের এডুকেশন হায়ার স্টাডি মডেল যেটা, সেটা হলো অনেকে আস্তে আস্তে ছোটোখাটোভাবে ডিসরাপ্ট করার চেষ্টা করতেছে, বাট বলার মতো কিছু না। ধরো আমরা ছোটোখাটো কিছু এডুকেশনের ভিতরে এই হায়ার এডুকেশন টপিকে কিছু ইনফ্লুয়েন্সার আস্তে আস্তে হচ্ছে, যারা প্রায় মাইনরলি ধরো 5 জন 10 জন 20 জন করে আস্তে আস্তে নেওয়ার চেষ্টা করছে। খারাপ না, বাট খুব ছোট এখনো মার্কেট। পুরো ইন্ডাস্ট্রিটা যেভাবে কাজ করে, আমি যেটা যতটুকু জানি সেটা হইলো একটা ইউনিভার্সিটির, সো মনে করো আমি ঠিক করলাম খালিদ ফারহান এডুকেশনাল কনসালটেন্সি শুরু করব। আমি কলাবাগানে অফিস দিব একটা মেন্টরসের পাশে। তো অফিস দিলাম, আমি অফিস দেওয়ার পরে আমার ফার্স্ট কাজ যেটা হবে সেটা হইলো আমি ফার্স্টে মনাশ ইউনিভার্সিটির কাছে যাবো। easiest to sign up. I think ওদের এরকম একটা প্ল্যাটফর্ম আছে ফর লাইক যারা এরকম ইয়া কোম্পানি গুলো এডুকেশন প্ল্যাটফর্ম। হ্যাঁ, তো মনোজ ইউনিভার্সিটিতে চলে আসলো। এরপরে আমি বাকি সব ইউনিভার্সিটিগুলোর কাছে যাব, যায়া বলবো যে ভাই আমি একটা এডুকেশনাল কনসালটেন্সি খুলছি, এখন আপনারা আমাকে বলেন যে আমি যদি আপনাদেরকে স্টুডেন্ট পাঠাইতে চাই, আপনারা কিরকম স্টুডেন্ট নেন, আপনার প্রোফাইল ডিটেল দেন, যে কি চান, জিপিএ কত চান, আইএলস কত চান, জিআরই জিমেট যদি লাগে তাহলে কত চান, আমাকে সব ডিটেল দেন, আমি আপনাদের স্টুডেন্ট পাঠাবো। যদি আপনারা ওই স্টুডেন্টকে নেন তাহলে আমরা কত দিবেন বলেন। সো ধরো ম্যাকওয়্যার ইউনিভার্সিটি বলবে যে প্রত্যেক সাইন আপে আমরা যদি একটা স্টুডেন্ট নেই, ওই স্টুডেন্ট যদি আমাদের সাথে এফিলিয়েট ডিল অনেকটা, সো ওই স্টুডেন্ট আমাদের $30,000 দিবে, আমি তার মধ্যে থেকে আপনাকে $3,500 দিব। এইটা হইলো মেইন সোর্স অফ ইনকাম এই মেন্টরস টাইপ কোম্পানিগুলার। এবং এই কারণেই ওরা শুধু ওই ইউনিভার্সিটিগুলোর সাথেই কাজ করে যারা ওদেরকে অ্যাফিলিয়েট কমিশন দেয় এক, এবং ওরা স্টুডেন্টদেরকে সবসময় ওই ইউনিভার্সিটিগুলোতে যাইতে বেশি পুশ করে যেগুলো সবচেয়ে বেশি অ্যাফিলিয়েট কমিশন দেয়। সো তোমার অ্যাজ আ স্টুডেন্ট হয়তো ম্যাকওয়্যার তোমার জন্য ভালো হইতো, কিন্তু মনাশ যেহেতু 25% দিবে, তো তোমার মনে হয় যে আপনি তো মনাশে যান, আপনি যান, এখানে কোনো সমস্যা নেই, এটা কোনো ব্যাপার না। তো এটা হলো ফার্স্ট অ্যাঙ্গেল। আর সাইড বিজনেস তো আছেই, ধরো আইএলস কোচিং, তারপরে ফর্ম সাজাই দেওয়া, ভিসা, সলিড বিজনেস কিন্তু খুবই ভালো। অলসো আপনার থেকে কিন্তু স্টুডেন্টদের থেকে কিন্তু দে নট টেকিং এনি মানি। হ্যাঁ, ওরা ইভেন অ্যাপ্লিকেশন প্রসেসেরও টাকা নেয় না, মনে এরকম কিছু একটা। ওরা এত উঠবে যে ওদের মানে গায়ে লাগে না, গায়ে লাগে না, কারণ টিউশন ফি তো অনেক। হ্যাঁ, বাট যেটা আপনি বললেন যে হাইয়েস্ট কমিশন দিচ্ছে, ওইটার জন্যই ওরা পুশ করতেছে। সো দেয়ার হ্যাজ টু বি লাইক there is a middle ground, right? আমি একটা ছেলেকে জানি, I'm sure আপনিও ওর ব্যাপারে শুনছেন, where what he does is he constructs emails, এরকম জিনিসপাতি বলে দেয় যে এই সব ইউনিভার্সিটিতে তুমি যদি এভাবে ইমেল লেখো, there is a chance of applying to and getting a scholarship. I forgot the guy's name, but he's solid. আমার ভালো লাগছে খুব। So I think there is a model here where someone has to just get all the data, put it on a site, Banglafy it, and then there is a business model here.
হ্যাঁ, আই এগ্রি। এমন একটা ওয়েবসাইট থাকা উচিত বাংলাদেশে যেখানে আমি আমার থার্ড ইয়ারে ইউনিভার্সিটির যাব, যদি আমি মাস্টার্স করতে চাই আর ব্যাচেলর করতে চাই তার আগে যাই, আমি আমার ইমেল দিব, আমার ফোন নাম্বার দিব, আমার পুরো প্রোফাইল আপলোড করবো, এরপর ও আমাকে ইমেল পাঠায় বলবে যে এই 30টা জায়গায় আমার মনে হয় আপনার অ্যাপ্লাই করলে আপনার হাইয়েস্ট চান্স অফ যে গেটিং অ্যাকসেপ্টেড, এবং আপনি যদি নিজে করতে চান এই 30 জায়গা করেন, অথবা আপনি আমাকে যদি এখানে এত টাকা দেন তাহলে আমি 30 জায়গায় করে আপনাকে 25 দিনের মধ্যে দিচ্ছি আপডেট। ইজি বিজনেস। সো না করার কোনো কারণ নেই কারো। Also, guys, let us know in the comment section তোমাদের কি মনে হয় about the business model, কি কি loopholes আছে। আমরা এখন হয়তো randomly আমরা কিন্তু brainstorm করছি, ins and outs দেখতেছি না, so let us know. And also if you guys are actually doing any of these businesses বা আপনি start করতে চান একটা certain point এর পর, you can reach out to us and we'll help you and figure out a way to work together, maybe, right? We will maybe. Maybe. Most cases in no, but প্লিজ আমাকে ইমেল করেন না আপনারা। too many emails. আচ্ছা, আমি email ওকে, চাই না। হ্যাঁ, মুভিং অন। আপনার কিছু আছে? আমার হ্যাঁ, সো তুমি কি জানো ম্যাকেনজি স্কটকে? না। তুমি কি জানো ম্যাকেনজি বেজোসকে? ম্যাকেনজি বেজোস কে? বেজোস? ম্যাকেনজি, না, ওটা তো জেফ বেজোস। হ্যাঁ। হ্যাঁ, সো জেফ বেজোসের বউ হইলো ম্যাকেনজি বেজোস। ও আচ্ছা, রাইট। বাট ওনাদের যেহেতু ডিভোর্স হয়ে গেছে, সো উনি ম্যাকেনজি বেজোস থেকে হয়ে গেছে ম্যাকেনজি স্কট। তো ম্যাকেনজি স্কট উনি হয়ে গেছে 2 বছর আগের কথা ডিভোর্স হয়েছে। সো বেজোসের আগে হয়েছে, এরপরে বিল গেটসের হয়েছে। সো প্রায় অনেক আগে, বিল গেটসের হয়েছে 1-1.5 বছর হয়ে গেছে। সো ম্যাকেনজি স্কট যখন উনার ডিভোর্স হয়েছে তখন উনি অ্যামাজনের 4% পাইছে মালিকানা। এবং তুমি যদি ওই যে এই বইটা পড়ো ইলন মাস্কের বায়োগ্রাফি, তাহলে তুমি দেখতে পারবে যে ইলন মাস্কের তো 3টা বা 4টা ডিভোর্স হয়েছে, এবং প্রত্যেক ডিভোর্সে অনেক মানে ফাইন্যান্সিয়াল লস হয়েছে। এবং প্রথম ডিভোর্স বা সেকেন্ড, জাস্টিন সম্ভবত বউয়ের নাম ছিল, ওর প্রথম টেসলাও নিয়ে গেছে যে ডিভোর্সের পরে। তো এই ম্যাকেনজি স্কট উনি যখন 4% পাইছে অ্যামাজনের, উনি ইমিডিয়েটলি ওভারনাইট ডিভোর্সের পরের দিন বিকেম ওয়ান অফ দ্য রিচেস্ট মেয়ে ইন দ্য ওয়ার্ল্ড। কারণ যেহেতু অ্যামাজনের 4% বিশাল ব্যাপার। তখন সবাই অনেক যে মেয়ে জাতটাই খারাপ, মেয়ে জাতটার তো আসলে এটা খুবই গোল্ড ডিগার, এরকম করা উচিত হয় নাই, খুবই খারাপ হয়েছে। জেফ বেজোস এত কষ্ট করে 25 বছর ধরে একটা কোম্পানি দাঁড় করে এলো, জাস্ট আপনি ডিভোর্স হইলো, আপনি 4% নিয়ে গেলেন, ঠিক হইলো না বিষয়টা। তো তারপর উনি তেমন কিছু বলে নাই কখনো পাবলিকলি, বাট হঠাৎ করে রিসেন্ট সময় জানা গেল যে উনি আসলে উনার যে বিশাল সম্পত্তি, ওই সম্পত্তির কিছুই মোটামুটি রাখে নাই, সবই ভয়ঙ্কর ভাবে ডোনেট করছে। এবং এই যে ডোনেট করছে এটাও উনি বলে নাই শুরুতে, এটা বিভিন্ন উনি যাদের ডোনেট করছে, নন প্রফিট অর্গানাইজেশনরা যেহেতু রেগুলার অডিটের মধ্যে দিয়ে যায় যে আমার যে টাকা ডোনেট করছেন এই টাকা আমি কি করছি, তো ওরা অনেক ওপেন ফাইলিং করে, ওদের ওয়েবসাইটে দিয়ে দেয় যে আমাদের এতজন টাকা দিছিল, এই টাকা আমরা এই করছি ওই করছি। এরপরে জানা গেল যে উনি বিলিয়ন বিলিয়ন টাকা গত 2 বছরে ডোনেট করছে। এবং এরপরে যে এই ইনফরমেশন যখন পাবলিক হয়ে গেছে, যখন সবাই ওনাকে পছন্দ করা শুরু করলো যে না উনি আসলে অনেক ভালো, আমরা ওনাকে ভুল ভাবছিলাম, উনি আসলে এরকম না, ভালো মহিলা, তখন উনি যেটা করছে উনি নিজে একটা ওয়েবসাইট বানাইছে। ওয়েবসাইটের নাম হইলো ইল্ড গিভিং। সেটা দেখাই তোমাকে, যে ওয়েবসাইট উনি বলছে যে এখন থেকে তাহলে আমি সবাই জানাই আমি কোথায় কত টাকা ডোনেট করতেছি, যেহেতু এটা সবাই জানাই দেয়। যে এরপরে এই যে এস্টাবলিশড বাই ম্যাকেনজি স্কট, এটা হলো ওয়েবসাইটটা ইল্ড গিভিং। এবং এই ওয়েবসাইটটা যদি তুমি ঘাটো, এই ওয়েবসাইটের ভিতরে উনি কবে কোথায় কত টাকা ডোনেট করছে এর পুরা ডিটেইল উনি দিয়ে দেয়। সো খুবই ইন্টারেস্টিং, এবং ডোনেশনকে ওনারা গিফট বলে। সো যদি তুমি এই যে গিফট এই কলামটায় আসো এবং তুমি দেখো যে ভয়ঙ্কর ভয়ঙ্কর অ্যামাউন্ট। সো 2023-এ উনি যে কেরেস চাইল্ড লার্নিং সেন্টারে $2 মিলিয়ন দিছে। এবং তারপরে তুমি যাইতে থাকো, তো বেশ বেশ মানে কোনো হিসাব নেই, মেজরিটি চান্স। তো আমি ন্যাচারালি মানুষ যেটা করবে সেটা, যেহেতু ওয়েবসাইট খুব সুন্দর, আমি জিওগ্রাফিতে গেছি, জিওগ্রাফিতে যাওয়ার পরে তুমি সার্চ ফর লোকেশন দিতে পারবা। আমি বাংলাদেশ দিছি দেখার জন্য যে উনি বাংলাদেশে কত টাকা ডোনেট করছে। সো বাংলাদেশে 4টা কোম্পানিতে উনি এখন পর্যন্ত ডোনেট করছে। একটা হলো ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়া ডিজিজ, ICDDRB, যে সায়েন্স ল্যাবের অফিস আছে, এইটাই উনি সম্ভবত $20 মিলিয়ন দিছে। একক দশক শতক সহস্র অযুত লক্ষ নিযুত কোটি, হ্যাঁ। সো $20 মিলিয়ন দিছে। এরপর উনি ব্র্যাকে দিছে 25,
এবং ডিজিটাল এম্পাওয়ারমেন্ট ফাউন্ডেশনে কত দিছে বলে নাই, ডিসক্লোজার ডিলেইড ফর বেনিফিট অফ রিসিপেন্ট, আর সাজিদা ফাউন্ডেশনে 1 মিলিয়ন সম্ভবত বা 10, সাজিদা ফাউন্ডেশনে 1 মিলিয়ন দিছে। ফানিলি এনাফ সাজিদা ফাউন্ডেশনে আমাকে কমেডির জন্য ডাকছে, এন্ড আই থিংক এখান থেকে কত বলো তুমি থাক। অল্প কিছু টাকার জন্য হয় নাই শোটা, সো এইটা যদি জানতাম আমি বলতাম, বাট হ্যাঁ গো অন, সরি। হ্যাঁ, যে এই খুবই কুল। এবং সাজিদা ফাউন্ডেশন কিন্তু এখন স্টার্টআপে big. ইনভেস্ট করে, প্রিটি বিগ। ওরা জাস্ট ওদের জাস্ট এই চ্যারিটেবল সাইডটাই এখন আর নাই, ওরা শিকোতে ইনভেস্ট করছে, শিকোই সবচেয়ে বড় আমি যতদূর জানি, বাট আরো ছোটখাটো ইনভেস্টমেন্ট আছে আমি শিওর ওদের। এবং এই জিনিস আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে যে উনি নিজেই একটা ওয়েবসাইট পরে খুলে এবং উনি পাবলিকলি জিনিসটা দেখাচ্ছে, খুবই কুল একটা ওয়েবসাইট। এবং এই ওয়েবসাইট আমি ওদিন অনেকক্ষণ ঘাটছি দেখার জন্য যে উনি আসলে কোথায় কোথায় কত টাকা ইনভেস্ট করে, এগুলা কারা কারা। এবং তুমি সাজিদা ফাউন্ডেশনের কথা বললাম, আমি সাজিদা ফাউন্ডেশনের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই তোমাকে, এটাও এই ওয়েবসাইটের, বাংলাদেশ। এই ওয়েবসাইটে সাজিদা ফাউন্ডেশনের ইউআরএলটা ভুল দেওয়া, আমি লাস্ট যখন দেখছি, সো এখনো ঠিক আছে নাকি আমি জানি না। সো সাজিদা ফাউন্ডেশনে যদি আমি ক্লিক করি, এটা যদি আমি ক্লিক করি শেয়ার দিস ট্যাব, এইটা আসলে সাজিদা ফাউন্ডেশনের ইউআরএল না, সাজিদা ফাউন্ডেশন .org ওদের না, এটা হলো ওদের অ্যাকচুয়াল ওয়েবসাইট হলো sajida.org। এটা খুবই মানে ডিটেইলড নার্ডিং হয়ে যাচ্ছে, এটা আপনাদের কারো জানি না, কোনো লাভ নেই যে সাজিদা ফাউন্ডেশনের ডোমেইন কি না, বাট হ্যাঁ হ্যাঁ, বাট হোয়াট ইফ লাইক দেয়ার ইজ সামথিং হিয়ার, মানে এক্স্যাক্টলি। I am now confused, but who knows? সো অ্যাকচুয়াল ওয়েবসাইট হলো sajida.org, ওনার লিঙ্কটা যায় sajida.foundation.org এ। এটা আমার কাছে বেশ ইন্টারেস্টিং। What if we just opened revealed a secret, bhai? What if like চিন্তা করো, আমি একজনের $10 মিলিয়ন দিছি, ওনার নামটা ওনার ইউআরএলটা আমি আমার ওয়েবসাইটে ঠিক মতো দিই নেই। So, কি পরিমাণ টাকা আমার থাকতে no পারে। shit's given? হ্যাঁ, crazy. Also একটা ইন্টারেস্টিং জিনিস আমার যেটা লাগছে, এটা যদি উনি ফার্স্ট থেকে করতো, হ্যাঁ, বিফোর লাইক একদম মানে এটা তো উনি সিক্রেটলি করছে দেন রিভিল করছে, রাইট? ওর ফার্স্ট থেকে করলে কিন্তু ব্যাপারটা অত কুল হইতো না, বিকজ দেন ইউ আর জাস্ট শোয়িং অফ। বাট নাও দ্যাট দেয়ার ইজ আ স্টোরি, এটা কিন্তু খুবই স্মার্ট, খুবই স্মার্ট, খুবই খুব ভালো হইতে পারে হয়তো ডিজাইন্ড, উনি হয়তো এভাবে প্ল্যান করছিল যে এটার পরে এটা হবে, ওটার পরে এটা হবে। ডিজাইন হোক বা ন্যাচারাল, সলিড, সুন্দর লাগছে। 100%। ওকে, বলো কি আছে তোমার ওখানে? Okay, আমরা আমার আরেকটা একটা টপিক তোমার কাছ থেকে বলো, এরপর আমরা শেষ করি, বাকি টপিকগুলো আমরা পরের এপিসোডের জন্য রেখে দিই। কারণ আমার একটা প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। রিয়েলাইজেশন হয়েছে, হ্যাঁ, মানে আমি বাকি কোম্পানিজ গুলো নিয়ে পরে ডিসকাস করব। আমার একটা কঠিন রিয়েলাইজেশন হয়েছে। So আমি 7 বছর ধরে ব্যবসা করছি, হ্যাঁ, এন্ড সারা জীবন পড়ে আসছি যে রিকারিং রেভিনিউ, নন রিকারিং রেভিনিউ, খুবই সিম্পল একটা টার্ম, বিবিএ পড়ছি, সব পড়ছি, বাট আমি নিজের ব্যবসায় কখনো এটা দেখি নাই, and the power of recurring revenues. আমি তো ম্যাট কফি বেসিক্যালি the clothing line চালাই, and then we have a B2B wing, right? So B2C wing এ একটা কাস্টমার আপনার সাথে কত টাকা, আপনি যদি ওকে $2 দিয়ে আনেন, ও নেক্সট কতক্ষণ খরচ করবে, কত দিন খরচ করবে, ওর শেলফ লাইফটা খুবই ছোট ফর আ ব্র্যান্ড, unless you do like multiple product lines. Whereas if you do B2B and you acquire a customer, ও আপনার সাথে যত সেল করবে, যে ভলিউমে সেল করবে, এটা অনেক বিশাল। সো আমরা যখন বিশাল ফ্যাক্টরি রান করতেছি, ইভেন উইথ দ্য কোর্স এন্ড এভরিথিং, রিকারিং রেভিনিউ আমাদের থেকে কাস্টমার কি করে, টি শার্টস নেয়, তারপরে প্রিন্টস নেয়, দেন ওরা নিজেরা বিজনেস করে বানাচ্ছে, রাইট? আমি দেখছি ম্যাট কফিতে সেলিং প্রোডাক্টস is much difficult because you have to constantly innovate and then do things, whereas Vishal is a very boring business, খুবই খ্যাত একটা ব্যবসা, হোলসেল ব্যবসা, ফ্যাক্টরি ব্যবসা, but it has recurring revenue. So আমি প্রতি মাসে I know যে I'm hitting a certain number of revenue, whereas একটা B2C business আমার constantly innovate করতে হচ্ছে, and এটা কিন্তু আমার টার্মসে খুবই শিখি, বাট অ্যাকচুয়ালি যখন এটা হিট করছে, ইট টুক মি লাইক আ লট অফ ইয়ার্স টু ফিগার দিস আউট। সো নাও আই এম থিঙ্কিং ম্যাট কফি থেকেও কি এমন কি করা যায় দ্যাটস রিকারিং রেভিনিউ দ্যাট উই ক্যান সেল ফর আ রিয়েলি লং টাইম। সো আই নো দিস ইজ ভেরি বেসিক, বাট দিস ওয়াজ আ হার্ড রিয়েলাইজেশন। কথা সত্য, এবং আই উইশ এরকম একটা সিচুয়েশন আসতো আমাদের। এটা অনেকে জানে, আমি বিভিন্ন সময় বলছি, বাট আমাদের যতগুলা নিজেদের বিজনেস আছে, সো প্যাসিভ জার্নাল, এবং পরের এপিসোডে আমি তোমাকে বলবো আমরা প্যাসিভ জার্নাল জুনিয়র এবং প্যাসিভ জার্নাল ইনসাইডার দুইটা প্ল্যান করতেছি, দুইটা উইংকে টার্গেট করার জন্য, নিচের একটার উপরে একটা, পরের এপিসোড বলবো। বাট প্যাসিভ জার্নাল বা ফ্রাইডে, এই দুইটাই সবচেয়ে মডেল। আমরা যেটা প্ল্যান করতেছি এই দুইটাকেই আমরা সাবস্ক্রিপশনে নিতে চাই। আমরা চাই দুইটাই প্রত্যেক মাসে মানুষ 1,000 টাকা দিবে বা 5,000 টাকা দিবে, এবং
প্রত্যেক মাসে অটো রিনিউ হইতে থাকবে, ওয়েট হোল্ড যেটা অন আ সেকেন্ড, ফ্রাইডে তো অলরেডি মানে সাবস্ক্রিপশন না এখনো না, এখন পর্যন্ত মানুষ একবার টাকা দেয় এবং পুরো টাকা। হ্যাঁ ওইটাই আর কি। হ্যাঁ বাট আমরা চাই যে প্রত্যেক মাসে রিনিউ করব, কম টাকা হবে বাট লঙ্গার লাইফ স্প্যান হবে ক্লায়েন্টের, যেটা আমরা আমাদের এজেন্সি সাইডে করতে পারতেছি। জাস্ট বাংলাদেশের ফাউন্ডেশনটা এখনো আমরা প্রপারলি পাচ্ছি না এই ব্যাপারটা করার জন্য। সো পেমেন্ট গেটওয়েগুলোর আরেকটু কেয়ারফুলি এই ব্যাপারটা যদি একটু তাড়াতাড়ি করতে পারতো বা সাবস্ক্রিপশন কিন্তু বিকাশে আছে ভাই, আই ডোন্ট নো ইফ ইউ নো, এন্ড ইটস আছে, বাট সলিড। আমি চাই সাবস্ক্রিপশনটা আরেকটু, সো এক হইলো আমার ইউনিভার্সাল সাবস্ক্রিপশন দরকার, সো সবাই সব ভাবে, সো শুধু বিকাশ দিয়ে না, আপনি ইএমআই দিয়ে করলেও সাবস্ক্রিপশন নিতে পারবেন, আপনি ক্রেডিট কার্ড দিয়ে পাবেন, ডেবিট কার্ড দিয়ে পাবেন, এমএক্স দিয়ে পাবেন, বিকাশ, নগদ, ডাচ বাংলা, হাবিজাবি যা আছে সবকিছু, যেভাবে আমরা এখন পেমেন্ট নেই, এটা একটা। আর আরেকটা হইলো সাবস্ক্রিপশনের, আমি নিজে যেটা করি সেটা হইলো, ধরো আমি যখন একটা ফ্লাইটে উঠবো, ধরো এপ্রিলে আমি একটা ফ্লাইটে উঠবো, আমি তার ঠিক 15 দিন আগে স্পটিফাই এর সাবস্ক্রিপশন নেই, প্রথম 28 দিন ফ্রি থাকে, আমি 29 নম্বর দিনে ইয়ে করে দিই, ক্যান্সেল করে দিই। আসলে হ্যাঁ প্রায় আমার স্পটিফাই আমার লাগে না ফ্লাইট ছাড়া কোথাও, কারণ ওয়াও, সবসময় internet ইউ আছে। আউট অফ অল পিপল ডুইং দিস ইজ ক্রেজি। আচ্ছা আমার অনেক সাবস্ক্রিপশন আছে, আজাইরা যেটা সাবস্ক্রিপশন আছে, বাট স্পটিফাই নাই। আচ্ছা, সো স্পটিফাই আমি প্রত্যেক 29 দিনের দেখা যায়। ইভেন আমি অডিবলের সাথেও সিমিলার জিনিস করছি। তো অডিবল তুমি নিলা, তারপর 3 মাসের জন্য ফ্রি পাওয়া যায় সম্ভবত, বা একবার টাকা দিলে 3 মাসের জন্য, এরকম একটা প্ল্যান ছিল। আমি একটা বই শুনছি প্লেনে, তারপর শেষ, আর কখনো শোনা হয়নি। সো আই থিঙ্ক এই প্রবলেমটা বাংলাদেশ অনেক বেশি হবে যখন আমরা সাবস্ক্রিপশনে যাবো। আমরা দেখবো প্রত্যেকে 1 মাস পরে রিনিউ করতেছে না, 2 মাস পরে রিনিউ করতেছে না। তো ওই প্রবলেমগুলো কিভাবে ট্যাকেল করা যায়, এটা নিকট ভবিষ্যতে যখন সাবস্ক্রিপশন দুনিয়ায় চলে আসবে আমরা তখন এটা ফিগার আউট করতে হবে। এক্সাইটিং টাইমস। Yes, alright. Now also Okay, cool. just হ্যাঁ আমি লিখে রাখি, No. OneFlix নিয়ে নেক্সট টাইম কথা বলবো, because ওয়ান that's ফ্লিক্স also কি একটা কোম্পানি না, যে কোম্পানিটা কপিরাইট মামলা খেয়ে ইয়ে হয়ে হ্যাঁ গেল? হ্যাঁ 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 হ্যাঁ, I think নেক্সট we should এপিসোডে talk আমরা about কথা বলবো না। that. Alright, I think this ঠিক is আছে। already So- very exciting. আমরা দুজন pumped up. Thank you Yes. so much for watching. Subscribe, like, bye bye.